পুরো সিস্টেমের দিকে তাকালে মনে হয় যে মেল অ্যাটেনশন নেওয়ার জন্য আমাদেরকে তৈরি করা হচ্ছে সাবকনশিয়াসলি। বিয়ে করবো না চাকরি করবো, আমার পেরেন্টস তো বিয়ের জন্য বলছে আমার বয়স হয়ে যাচ্ছে, আমার বায়োলজিক্যাল ক্লক নাকি টিকটক করছে, তাহলে আমি কি করব, কোন দিকে যাব? একটু পরে আপনি বলবেন এভরিওয়্যার দেয়ার ইজ কনসেন্ট, দেয়ার ইজ ম্যারিটাল রেপ, ওয়াইফকেও টাচ করার আগে কনসেন্ট নিতে হবে। এদিকে গানে, নাটকে, সিনেমায় এটাকে মোটামুটি মাটিতে শোয়াই ফেলছেন দ্য আইডিয়া অফ কনসেন্ট। 60 to 70% ছেলে 60 to 70% মেয়েকে রিচ আউট করে, কিন্তু 80% মেয়ে মাত্র 5% ছেলেকে রিচ আউট করে। তাহলে একটা বিশাল সংখ্যক ছেলে কোনো মেয়ে পাচ্ছে না, এবং বিশাল সংখ্যক মেয়ে শুধুমাত্র অল্প কিছু ছেলেকে খুঁজতেছে। বহু নারী ঘরে ছিল, পুরুষ তাদেরকে প্রোভাইড করেছে। আমি একটা সোসাইটি চিন্তা করি মাঝে মাঝে, কোনো পুরুষ ঘরের বাইরে কাজ করতে চাচ্ছে না, দে ক্যান চুজ। আমি এডুকেটেড, মন এডুকেটেড, মানে আমার হাজবেন্ড বললো যে না আমি চেম্বার যাবো না, বাসায় থাকবো। আমরা কি এটা সাইকোলজিক্যালি রেডি নেওয়ার জন্য? কয়েকদিন পর পরে নারী নিয়ে কথা হয়, সেটা নারীর ব্যক্তিত্ব হোক, সেটা নারীর যোগ্যতা হোক, সেটা নারীর অধিকার হোক, সেই নারী নিয়ে আমাদের কথা কখনো শেষ হবে না। কিন্তু সেইখানে কতগুলো খুব ক্রুশাল পয়েন্ট আছে যেগুলো দেখলে আমাদের কাছে মনে হয় আসলে তো কিছু আলোচনা হওয়া দরকার। আমরা যখন হঠাৎ করে দেখি একটা ক্লাস 7-এর মেয়ে হাত কাটে, সে জানেও না কেন, এবং তার ক্লাসে সবাই হাত কাটে, তার বান্ধবীরা। হঠাৎ করে যখন আমরা দেখি 12 বছরের একটা মেয়ে ছোট্ট কারণে সুইসাইড করতে যাচ্ছে, অথবা যখন আমরা দেখি যে নারীদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাডিকশন, সুইসাইডাল থটস বাড়তেছে, দিনের শেষে কোনো সমাজ কখনো নারী ছাড়া টিকে থাকবে না। সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই টক অ্যাবাউট আমাদের সমাজের বর্তমান অবস্থা, এবং সেই প্রেক্ষিতে নারীর অধিকার, সম্মান সেটা রাখার ক্ষেত্রে আসলে যে আধুনিক মতাদর্শ, সেটা আসলে কতটুকু নারীদের জন্য আসলেই যুগোপযোগী এবং উপকারী। তো আমাদের সাথে আজকে আছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর মুনমুন জাহান এবং সেক্সোলজিস্ট ডক্টর সুষমা রেজা, এবং আমরা খুব ক্রিটিক্যাল কতগুলা পয়েন্টে আমরা ডিসকাস করবো, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন পর পর ডিসকাশন হয়। সো আমরা ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9-এর অনেক মেয়েদেরকে দেখি যে তারা হাত কাটছে, তারা প্রচন্ড ডিপ্রেসড এবং হতাশা বেড়ে যাচ্ছে। টিনেজ মেয়েদের যে কমন ডিপ্রেশনের কারণগুলা, সেটা সেই টিনেজের থেকে শুরু হয়ে একেবারে প্রাপ্তবয়স্ক, বিবাহিত বা অবিবাহিত মেয়েদের মধ্যেও সমাজে অনেক বাড়ছে। আপনার অভিজ্ঞতায় আপনি কি দেখেন, সে কারণগুলো সাধারণত কি? প্রথমত, আমরা সমাজে এখন মেয়েরা যেটা প্রিচ করতে চায় যে আমি স্বাধীন হব এবং আমি আমার মন মতো চলবো, এবং তুমি ইভেন আমার বাবা মাও আমাকে ডিকটেট করতে পারবে না, আমার ফ্রেন্ডসরা যেভাবে চলছে আমার যেভাবে ভালো লাগবে ওটা করব। একটা বিউটি স্ট্যান্ডার্ড আমরা ঠিক করে নিয়েছি। প্রচুর পরিমাণে টিনেজার মেয়েদের ভিতরে এই ইনসিকিউরিটিটা কাজ করে, আমার স্কিন কেমন দেখাচ্ছে বা আমার ফেসটা কি আমি যেভাবে আশা করছি বা যেটাকে আমি আইডল মনে করছি, কে পপ বলেন বা যে কোনো কালচারাল, যেটা আমরা জাপানিজ বা বিভিন্ন রকমের মডেলদের মতো হচ্ছে কিনা। এবং আপনি ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করবেন, বর্তমানে বেশিরভাগ মেয়েদের ইভেন হেয়ার কাট বলেন, চেহারা বলেন, একই রকম লাগে এবং ফিল্টার দিয়ে তো আরও এক হয়ে যায়। পাশাপাশি আমি যদি বলি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বাদ দিয়ে পপুলার বা ফেম সিকিং যে টেন্ডেন্সিটা, বা আমি ফ্রি লাইফটাকে মানে এনজয় করবো খুব ফ্রি ওয়েতে, আমি মনের ইচ্ছা হলো আমি রাত 10টা 11টার দিকে ঘুরতে চলে যাব, কারণ এটা আমার কাছে ফ্রিডম। আমি রাত 1টা 2টার দিকে আমি টেস্টিতে বসে মনের খুশিতে আমি স্বাধীনভাবে কোনো কিছু একটা করব। ইনফ্যাক্ট এগুলো যদি বাধা দেওয়া হয়, তখনই প্রশ্ন আসছে যে আমার লাইফটা এত টক্সিক কেন, বা আমার পেরেন্টস এত টক্সিক কেন, আমি কেন একটা ছেলের মতো স্বাধীনতা পাচ্ছি না। ইভেন আমার কাছে যেটা মনে হয়, একটা ছেলেও কি বর্তমানে টিএসসিতে রাত 1টা 2টার দিকে গিয়ে মদ খেতে বা সিগারেট খেতে খুব বেশি স্বাধীনভাবে চলতে পারছে? আমার তো মনে হয় না। আর আরও একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় এগুলোর পাশাপাশিও, যে মেয়েদের আরেকটা যে টেন্ডেন্সিটা আসছে, আমি যদি টিনেজার বাদ দিয়ে এখন একটু অ্যাডাল্ট লেভেলে চলে আসি, যখন তারা চাকরি করতে যাচ্ছে, তখন আরেকটা কোয়েশ্চেন আছে, আমি কি বিয়ে করবো না চাকরি করবো? আমার পেরেন্টস তো বিয়ের জন্য বলছে আমার বয়স হয়ে যাচ্ছে, আমার বায়োলজিক্যাল ক্লক নাকি টিকটক করছে, তাহলে আমি কি করব, কোন দিকে যাব? ডক্টররা আবার বলছে যে না, আপনি হয়তো আপনার এগ যেটাকে, ওটাকে আপনি ফ্রোজেন করে রেখে আপনি চাকরি করতে পারেন। আবার কোনো ডক্টর বলছে না, আসলেই আপনার বডির বায়োলজিক্যাল ক্লককে আপনার রেসপেক্ট করতে হবে। সো এটা নিয়েও তারা কনফিউজ যে আসলে আমি বিয়ে করবো না চাকরি করব। বিয়ে যদি করি পড়াশোনা করে আগাতে পারবো, ক্যারিয়ার কি সামনে যেতে পারবো, বা আমার পার্টনার কি আমাকে দিবে নাকি? আবার বিয়ে করে ফেললাম, বাচ্চা নিব, হাজবেন্ড কি চিট করবে, বা আমি কি আবার এক্সট্রা ম্যারিটাল একটা অ্যাফেয়ারে জড়ায় যাব? ও এখানে আবার আরেকটা কথা, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ায়, এটা ওনারা সরাসরি শব্দটা নিতে পারে না। ওনাদেরকে জিনিসটা যেটা হচ্ছে যে আমি ভালনারেবল ছিলাম এবং আমি জানি না কখন ইনভলভ হয়ে গিয়েছি,
এরকম বিভিন্ন রকমের যুক্তি ওনারা ওনাদের সাথে আনতে থাকে, কিন্তু সেম জিনিসটাই যদি অন্য ওনার পার্টনার করে বা আরেকজন ছেলে করে, তখন কিন্তু ওনারা এই টার্মগুলো খুব মানে স্পেসিফিকলি ইউজ করে। আরও যে জিনিসগুলো দেখি যে আমি কি বাচ্চা নিব, তাহলে কি আমার শারীরিক গড়নটা নষ্ট হয়ে যাবে, বা আমার ক্যারিয়ারটাকে আমি ধরে রাখতে পারবো, বা আমার যে লাভ লাইফ এটা কি ঠিক থাকবে, বা আমি কি আমার লাইফটা নিজের মতো করে এনজয় করতে পারবো। তো ডক্টর মুনমুন যেটা আপনি বলছেন সেখানে আমি একটা জায়গায় কনফিউজড, সেটা হচ্ছে এই যুগে কি মেয়েদের সেলফ এস্টিম হাই না লো কম্পেয়ার টু প্রিভিয়াস জেনারেশন? কোন সেন্স আমি বলতেছি যে একদিকে তারা বলতে যাচ্ছে যে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো এবং সেই করতে দেওয়া স্বাধীনতাটা আমার পাওয়ার কথা, বাট এট দ্য সেম টাইম যখন তাদেরকে সেই স্বাধীনতা দেওয়া হচ্ছে তখন তারা কিছু বিউটি স্ট্যান্ডার্ড, তারা কিছু স্টাইল টাইপ রোলকে তারা মনে করছে এইটা হইলে আমি স্বাধীন হব। সো আইডিয়াটা অনেকটা এরকম যে আমি স্বাধীন, এটা হচ্ছে একটা কারাগার, যেই কারাগারে আমি বন্দি। কারাগারটা এই কারণে বলছি যে আমি রাত 2টার সময় বাইরে গিয়ে সিগারেট খেতে পারলেই আমি স্বাধীন, আমি এই বয়সে এই কার্ডিকুলার কাজগুলো করতে পারলেই আমি স্বাধীন, আমি 16-17 বছর বয়সে আরো 4-5টা ছেলে মেয়েকে নিয়ে বিদেশে ঘুরতে যেতে পারলেই আমি স্বাধীন। তো সেই সেন্সে ইন আ সেন্স তারা বলতে যাচ্ছে যে আমার স্বাধীনতা আমাকে স্বাধীন করবে, আপনার স্বাধীনতা আমাকে আসলে একটা কারাগারে বন্দি করতেছে, কারণ আমার কপালে একটা ব্রণ হইলে আমি ক্লাসে যেতে ভয় পাই, কারণ আমি তো অর্থাৎ আমি আমার যে স্বাধীনতার একটা জেলখানা তৈরি করছে সেই জেলখানে আমি বন্দী। সেই জায়গাটা আপনার এই নারীদের এই সেলফ এস্টিম বা আইডেন্টিটি ক্রাইসিস জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? আমি যেটা বলবো যে বর্তমানে আসলেই আমরা ফিল করি যে আমাদের সেলফ এস্টিম আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি, কিন্তু এটা আসলে ভুল। কারণ কি, যে কিছু ক্ষেত্রে আমরা আসলে একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সেই সাফার করছি, কারণ ওই যে স্ট্যান্ডার্ডটা, যেহেতু আমি নিউট্রিশন সাইকিয়াট্রি দুইটাই দেখি, সো প্রচুর পরিমাণে ইনসিকিউর মানে মেয়ে বলেন, মহিলা বলেন বা বয়স্ক নারী বলেন, ওনাদেরকে আমি ডিল করি। এবং সেই ক্ষেত্রেও যখনই আমরা বলছি যে আগের প্রজন্ম ভুল, আমরা ঠিক, এটা বলে ওনারা আসলে ওনাদের সেলফ এস্টিম যে লো, এটাই আসলে আমার কাছে আস্তে আস্তে এক্সপ্রেস করে। সচরাচর সহজে ওনারা এই কথাটা বলেন না, কিন্তু যখন ধরিয়ে দেই আপনার কথা মতোই যে এই জায়গাটায় আসলেই কি আপনার আত্মবিশ্বাসটা বেশি দেখে আপনি এটা বলছেন, নাকি এখানে আরো কিছু আছে, তখন কিন্তু ওনারা একটু চুপ হয়ে যান, রিথিঙ্ক করেন। এবং ডেফিনেটলি ইনসিকিউরিটির কারণটা আমি যদি বলি, আমাদেরকে আসলে চারিদিক থেকে সামাজিকভাবে বা পারিবারিকভাবে আসলে কি দেখানো হচ্ছে, অ্যাডভার্টাইজে কি দেখানো হচ্ছে, আমরা সিনেমাতে কি দেখছি, আমরা তো ওটাই ফলো করতে চাইছি। এবং আলটিমেটলি ওই স্ট্যান্ডার্ড আমি যখন ফলো করতে পারছি না, তখন আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে আমার লাইফটা খুবই বোরিং, এবং আমি ইনস্টায় ছবি পোস্ট করতে পারছি না, বা আমি সবার, হ্যাঁ, এবং আমি লাইক পাচ্ছি না, লাভ রিয়াক্ট পাচ্ছি না, কমেন্টস পাচ্ছি না, ভ্যালিডেশন পাচ্ছি না। একটা জিনিস দেখেন, ভ্যালিডেশন না পেলে বর্তমানে আমাদের মেয়েদের মনটা আসলে অনেক বেশি খারাপই হয়ে যায়। কি মনে হয় আপু আপনার? অ্যাবসলিউটলি, এটা মনে হয় শুধু ভ্যালিডেশন না পেলে মোটা দাগে সব মানুষেরই প্রবলেম হয়। তো আমি এতক্ষণ তোমাদের যে আলোচনাটা শুনছিলাম, এক কথায় যদি এটাকে টার্ম আমরা একটা দিতে চাই, আমার কাছে মনে হয় যে এই বর্তমান সময়ে প্রত্যেকটা নারী একটা ভয়ঙ্কর রকম একটা আইডেন্টিটি ক্রাইসিসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। কারণ একটা সোসাইটিতে যেহেতু আমরা থাকবো, এখানে বিভিন্ন ফিলোসফির মানুষ আছে, এবং এখানে খুবই এটা ডিফিকাল্ট একটা 16 বছরের মেয়ের জন্য এটাকে রিকগনাইজ করা যে তার জীবনটা আসলে কেমন হওয়া উচিত। আমরা কেউ আমার কাছে মনে হয় প্রাকৃতিকভাবে অনেক লাকি থাকি, জিনিসগুলো সর্ট আউট করে ফেলতে পারি নিজেদের জন্য, কিন্তু কারো জন্য এটা সর্ট আউট করে 35 ইয়ার লাগতে পারে, তার হোল লাইফ লেগে যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাগুলো একটু এক্সপ্লোর করা দরকার, যে একটা মেয়ের এই এত সময় কেন লাগছে আমাদের বুঝতে যে আমার লাইফে কোনটা ভালো, এবং কিভাবে আমরা ওই জায়গাটাতে আসলে একটা মানুষকে হেল্প করতে পারি। আমার মনে হয় সমস্ত আলোচনাগুলো ওই জায়গাগুলোতে মানে ইভলভ করা উচিত। তো আমি যদি সেই পয়েন্টে তোমাদের আলোচনার সূত্র ধরে বলি যে আমার তো মনে হয় যে সবার আগে যে মিডিয়ার একটা রিপ্রেজেন্টেশন আমি সবসময় আমার লেখায় টেখায় একটু আনার চেষ্টা করি। কারণ একটা এভারেস্ট জয় করে ফেলেছে একটা মেয়ে, আমরা তো হাফ প্যান্ট পরে আমরা ফুটবল খেলছি, এগুলো কোনোটা আমরা বাঁকা চোখে দেখছি না, জিনিসটা বাঁকা চোখে দেখার না। আমরা যেটা বোঝাতে চাই, হুবহু পুরুষ হয়ে ওঠাটাই
নারী হিসেবে আমাকে ডিফাইন করছে, বা তোমাকে নারী তুমি তখনই যখন তুমি যথেষ্ট পুরুষের মতো কিছু হতে পারো। আমার কাছে মনে হয় এইটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসের একটা খুব রুটের একটা জায়গা। একটা নারী হিসেবে আমি যদি আমার ফেমিনিনিটিটাকে মানে সেলিব্রেট করতে না পারি, অথবা এমন একটা ন্যারেটিভ সোসাইটিতে অলরেডি স্ট্যাবলিশড হয় থ্রু মিডিয়া, থ্রু আমাদের ওভারঅল ডিসকাশনে, অথবা যাদেরকে আমরা রোল মডেল বা ইনফ্লুয়েন্সার হিসেবে জায়গা করে দিয়েছি, তখন এটা আমাদের জন্য একটা বিশাল প্রবলেম। কারণ আমরা কিন্তু একটা মানুষ কনসিয়াসলি বেছে নিল যে আমি পড়াশোনা করেছি, বাট আমি জাস্ট হাউসওয়াইফ হিসেবে থাকবো, আমি বাচ্চা বড় করব, এবং সে খুবই লাভিং একটা সাপোর্টিং হাজবেন্ডও পেয়েছে, এবং দে হ্যাভ আ ভেরি বিউটিফুল বন্ড। কিন্তু এইটাকে কি আমরা সামনে এনে দেখাই যে দিস লাইফ ইজ অলসো বিউটিফুল? কারণ আমাদের মধ্যে যেটা ঢুকানো হয় যে তোমার সার্টিফিকেট গুলো কই, কি করতেছো তুমি তোমার সার্টিফিকেট, এত পড়াশোনা কেন করেছো, এবং এক্স্যাক্টলি অ্যাজ ইউ আর নট পেইড, তার মানে তোমার পুরো এফোর্টের মানে সোশ্যাল কোনো ভ্যালিডেশন নাই। অন দ্য আদার হ্যান্ড, আমরা যারা ঘরের বাইরে কাজ করতে বেরোচ্ছি, আমরাও অফিসে দুপুর 2টা বাজে খুব একাকিত্বের সময় বিকালে চা খেতে খেতে মনে করি যে বাচ্চার প্রথম হাতটা দেখি নাই, মেবি আমি থাকে না একটা মাদার গিল্ট, যেটা যে অসম্ভবভাবে আমাদের গ্রাস করে ফেলে। তো এই পুরো জায়গাটা আমার কাছে মনে হয় যে পুরো সিস্টেমের ভিতরে, আমার পুরো প্রসেসে আমাকে একটা ইনভিজিবল ফোর্স মনে হয়, যেটা খুব পাওয়ারফুল। প্রত্যেকটা মানুষ যদি ইন্ডিভিজুয়ালি খুব কনসিয়াস না হয়, এটা আইডেন্টিফাই করতে পারা বা ওটার ইনফ্লুয়েন্স থেকে বের হয়ে নিজের একটা স্বতন্ত্র সত্তা তৈরি করতে পারা, যে কোনো মেয়ের জন্য কঠিন, যে কোনো বয়সী মেয়ের জন্য কঠিন। এবং আমরা তখন মনে থেকে ব্যর্থ নারী বলি, নারী বলি, ব্যর্থ বলে দিই, সফলতার ট্যাগটা আমরা দিই। তুমি একটু আগে যে প্রসঙ্গটা বলছিলে যে দেখো একটা মেয়ে কি, ধরো আমি যদি একটা মেয়ে হিসেবে বলি যে আমার টাঙ্গুয়ার হার, সত্যি এটা আমার নিজেরও, আপনাদেরকে আমি অনেকবার বলছি চলেন আমার টাঙ্গুয়ার হার চাই। সো বেসিক্যালি আমি নারী হিসেবে এই যে চাওয়া যে আমি রাত 1টা বাজে রাস্তায় দাঁড়াবো, টঙের দোকানে চা খাবো, বা টাঙ্গুয়ার হাওরে আমি চাঁদ দেখবো, এটা খুবই ইনোসেন্ট সুইট একটা এক্সপেকটেশন। কিন্তু আমরা যখন এটা নিয়ে যখন আমরা কথাগুলো একটু আগে যখন বলছিলাম, যেভাবে আসছিল যে মেয়েরা যেতে চায়, আমরা কিন্তু ওটাকে কন্ডেম করছি না। এখানে যে জিনিসটা বোঝা দরকার, এটা একটা সামাজিক ব্যর্থতা, একটা রাষ্ট্রের ব্যর্থতা, যে আমরা জাতি তৈরি করতে পারিনি, অধিকাংশ দেশের রাষ্ট্র ব্যবস্থা আমরা এখনো করতে পারিনি, যেখানে আমার এই স্বাধীনতার মানে তাকে ক্যাপাসিটেট করা হয় ইন আ ফর্ম অফ নিরাপত্তা, যেটাকে আমরা বলতে পারি। যদি জায়গাটা নিরাপদ হয়, কোনো বাবা কখনো কোনো মেয়েকে থামাবে না, কোনো হাজবেন্ড তার ওয়াইফকে হয়তো বাধা দেবে না। অবশ্যই গত কয়েক শতক ধরে, বলবো দশক ধরে, বাংলাদেশের বলেন বা এই ভারতীয় উপমহাদেশে পুরুষ তার প্রোটেক্টর এবং প্রোভাইডার, অনেক পরিবারে এই ভূমিকাটার মিসইউজ কিন্তু হয়েছে। সেটা অবশ্যই আমাদের পুরুষের প্রতি যে ট্রাস্ট, বা আমরা প্যাট্রিয়ার্কি নিয়ে এত বেশি মানে বিদ্বেষী হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু আমি যে পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম, যে একটা মেয়ের এইটা যেমন ওই যে বললাম আমার অন্য ফ্রেন্ড পাচ্ছে, ছেলে ফ্রেন্ড পাচ্ছে, আমি তো পাচ্ছি না। তো আমি যদি সাউথ আফ্রিকা জোহান্সবার্গে আপনার ইচ্ছা হলো যে আপনি গিয়ে মানে আপনি হাঁটবেন, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য রেপ রেট, মেবি 137, মানে হিউজ, দ্য হাইয়েস্ট। অ্যাট দ্য সেম টাইম ওখানে আসলে মানে এই ফ্রিডমটা দিয়ে আপনি কি করবেন, যেখানে হতে পারে একটা রিস্ক বা একটা ইনসিডেন্ট আপনার সারা জীবনে ডিপ্রেশন অর ইনফ্যাক্ট সুইসাইডের কারণ হবে। ইট হ্যাজ নাথিং টু, মানে আমি কি বলবো, এক কথা, নো কানেকশন উইথ ফ্রিডম। এই ফ্রিডম কিন্তু আমরা যখন গ্লোরিফাই করি ফ্রিডম, ইটস অল অ্যাবাউট যে আমি এইরকম ধরনের নাম্বারস অফ রিস্কি ক্রেজি থিংস আমি কত করতে পেরেছি। আমার 16, 17, 18 বছরের মেয়েদের মাথায় এই জিনিসটা ঢুকে যাওয়াটা ভয়ঙ্কর। আপনি যদি আজকে পাবলিকলি সিগারেট খান, ইজ দ্য সেম স্টাফ, যেভাবে একটা ছেলে মারা যায় সেভাবে আপনি মারা যাবেন। বাট কোনোভাবে যদি আমি মনে করে নিই দিস ইজ কল স্মার্টনেস অর ফ্রিডম আর এটাই কুলনেস, দেন ইটস আ প্রবলেম। আপনার কাছে কি মনে হয় এই জিনিসটা, এই জায়গাটা আমার কাছে একটা জিনিস খুব মানে এটা জটিল পয়েন্ট এখানে আমার কাছে মনে হয় কথা বলার জন্য। আপনার দুজনের অপিনিয়ন নেব। সেটা হচ্ছে যে সর্ট অফ আমরা যদি সারা পৃথিবীতে দেখি, নারী স্বাধীনতা 1960-70 সালে যখন সেক্সুয়াল রেভলিউশন হইলেন, অল অফ দ্যাট, গত 50 বছরে সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস সিগনিফিকেন্টলি বেড়ে গেছে সারা পৃথিবীতে, সেটা হচ্ছে বার, নাইট ক্লাব, স্ট্রিপ ক্লাব এবং পৈতাবৃত্তি। মানে এরকম গ্লোবাল স্কেলে পৈতাবৃত্তির বৃদ্ধি, এটা নিয়ে খুব কম আলোচনা হয় বা ডিসকাশন হয়।
এবং আমরা যেটা দেখতে পাই এবং পাইছি ইউরোপ আমেরিকা থেকে এখন শুরু করে বাংলাদেশে, সেটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রেই একজন নারী মা হওয়াটা অথবা স্ত্রী হওয়াটাকে তার জন্য একটা আবদ্ধ কারাগার, নারী স্বাধীনতা বিরোধী একটা রোল মনে করে, স্বাধীনতা বিরোধী একটা রোল মনে করে, কিন্তু সে পরিতাবৃত্তিকে তার নিজের একটা স্বাধীনতার সূচক মনে করে। তো একজন নারী যে তার বক্তব্য বা তার ফেসবুক স্ট্যাটাস বা তার কথাবার্তায় বারবার বলছে যে আমার ব্যক্তিত্বকে দেখে সমাজের আমাকে যাচাই করা উচিত, আমার যোগ্যতাকে যাচাই করা উচিত, আমার স্কিনকে না, আমার চামড়াকে না, আমার মাংসকে না, বাট সেই একই ভদ্রমহিলা তার যে পোশাক থেকে শুরু করে তার যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে ক্লিয়ারলি সে যে জিনিস সে নিজেকে একটা সেক্সুয়াল অবজেক্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করতেছে। যদিও সে বলতে চাচ্ছে পুরুষ আমাকে সেক্সুয়াল অবজেক্ট বানাইছে, কিন্তু সে নিজেকে প্রেজেন্ট করতেছে দ্য ওয়ে শি ড্রেস, দ্য ওয়ে শি টক, দ্য ওয়ে শি ইজ মুভিং, দ্য ওয়ে সে পিকচারটা নিচ্ছে, দ্য ওয়ে সে আরেকটা সিনেমাতে নিজেকে দেখাচ্ছে নাচে গানে, সেক্সুয়াল অবজেক্ট হিসেবে সে নিজেকে প্রেজেন্ট করতেছে। এই যে একটা ডিলেমা, যে যদি নারী স্বাধীনতা বাড়ে, দেন নারী, যদি আমি ধরেও নিই যে নারীরা আরো বেশি পুরুষালী হবে এবং সেটি হওয়া উচিত, সেই ক্ষেত্রে নারী স্বাধীনতা মানে হওয়ার যেটা কথা সেটা হচ্ছে গিয়ে যে মেয়েদেরকে আমরা তাদের কাজ, কন্ট্রিবিউশন, ব্যক্তিত্ব দিয়ে যাচাই করব, তার চামড়া আর মাংস দিয়ে যাচাই করা হবে না। বাট আমরা কিন্তু তার উল্টাটা দেখতেছি। যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে মেয়েদেরকে আরো বাজেভাবে সেক্স অবজেক্ট হিসেবে, সেটা বিভিন্ন সিনেমা হোক, নাটক হোক, নাচ হোক, গান হোক, ওয়েব সিরিজ হোক, সেটাই দেখানো হচ্ছে। বাট সেটাকে সামহাও তখন সেটাকে নারী স্বাধীনতা বা নারী অধিকার বিরোধী বলা হয় না, যখন একটা খুব অদ্ভুত ক্যামেরার অ্যাঙ্গেলে একটা নারীর অঙ্গভঙ্গিকে দেখানো হচ্ছে। এই জায়গাটা সম্পর্কে আপনার কাছে কি মনে হয়? ওয়াই ইজ ইট লাইক দ্যাট? এখানে আমি একটা জিনিস অ্যাড করি, তাহলে মনে হয় মনমন, ইভেন আপনার সাথে আমি জাস্ট ছোট একটা জায়গায়, সেটা হচ্ছে যে এই যে আপনি একটা কথা বললেন যে একটা নারী স্কিন না, তার ফ্লেশটা না, তার নলেজ, তার স্কিল, তার উইজডম দিয়ে তার ভ্যালুটা সেট করা উচিত। আসলেই কি আপনি এটা অনেক বেশি বলতে শুনেন বা সোশ্যাল মিডিয়াতে, বা এরকম মেয়েগুলাকে কি আসলে আপনি রোল মডেল হিসেবে এতবার সামনে আনতে পেরেছেন? সারা বাংলাদেশের অসংখ্য অসংখ্য, আমি হাজার হাজার, আমার নিজের ইন্টারাকশনে শত শত ফিমেল আমি বলতে পারি হাই ভ্যালু উম্যান যারা বুঝে, কিন্তু তাদের তো কখনো মিডিয়াতে, নিউজ পেপারে তো জায়গা হয় না, তাদের তো এত মিলিয়ন ফলোয়ার নাই, এবং আপনি তো কখনো দেখাতে পারেননি, আমাদের 16 বছরের একটা মেয়েকে তো আমরা দেখাতে পারিনি যে কিভাবে তোমার উইজডম, তোমার নলেজ তোমাকে ডিফাইন করে, এবং বিউটি কত ফ্র্যাজাইল যখন তুমি তোমার মূল্যটা সম্পূর্ণভাবে ওটার উপর ছেড়ে দাও। আমি একটা ছোট উদাহরণ মনে হয় মুনমুনকে সেদিন বলছিলাম যে আমাদের সময় কিন্তু আমরা সবাই ঐশ্বরিয়া রায়ের মানে সেই লেভেলে আমরা ভক্ত ছিলাম, রাইট? খুব রিসেন্টলি প্যারিস ফ্যাশন উইকে মানে ডেফিনেটলি উনি যখন র্যাম্প ওয়াক করেছেন, একটু ওয়েট গেইন করেছেন, ডেফিনেটলি নাও শি ইজ নিয়ারলি 50-র কাছাকাছি। তো আগের মতো তিনি সুন্দর নাই, কিন্তু যে কি ব্রুটালি মানে ট্রোলড হয়েছেন, এত ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস, আমার ওই জায়গাটাও কিন্তু আমাদেরকে খুব সচেতন করে না। আমরা কিন্তু সবাই বিউটি পছন্দ করি, কিন্তু আমরা যদি বুঝি যে ঘরের বাইরে বেরোবার আগে পার্টিকুলার মেকআপ এটা না থাকলে আমি অ্যাটেনশন পাবো না, আমার দিকে তাকাবো না, আমার ভ্যালু কমে যাবে, ওই ইনসিকিউরিটি নিয়ে আমরা কথা বলছি না, বরং আমার পুরো ট্রেন্ড সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ওই পয়েন্টের থেকে বলেন বা মিডিয়া রিপ্রেজেন্টেশন বলেন, কারণ এই জিনিসগুলো মানে আমি চকচকে, আমার 13 বছরের মেয়ে এটাই দেখবে, ওর জন্য একটা ইন্টেলেকচুয়াল কিছু এনে ওকে গেলানো অনেক কঠিন। তো সেই জায়গাটাতে একটা স্রোতের মতো জায়গা হয়ে গেছে। আমরা যেই স্ট্যান্ডার্ডটার কথা বলছি আমাদের ইয়াং জেনারেশনের অনেকের জন্য, তারা অসম্ভব স্মার্ট হতে পারে, কিন্তু উইজডম আর স্মার্টনেস বা নলেজ তো এক জিনিস না। অনেকের আমার নলেজও থাকে বাট উইজডমটা থাকে না, তখন আপনি এগুলো দেখতে পারবেন না যে আমরা আসলে এন্ড অফ দ্য ডে কত ভয়ঙ্কর ভাবে আমি কি বলবো নারীদেরকে রেগুলারলি এক্সপ্লয়েট করা হয়। আমি এখানে না, আমি কি মুনমুনের কোয়েশ্চেনটা কেড়ে নিয়ে ফেলেছি? আমি আসলে বেসিক্যালি বারবির এক্সাম্পলটা দিব। হ্যাঁ, যে দেখেন আমি যখন ছোট ছিলাম পুতুলটা দিয়ে খেলেছি, আমার মেয়ের মনে আছে প্রতিটা বার্থডেতে সবচেয়ে বড়
বারবি হাউস দিতে হবে, ডল দিতে হবে। বাট ওরা যখন মুভিটা হয়েছে অসম্ভব প্রেইজড, এবং একটা বারবি ল্যান্ড ওরা চাচ্ছে যেখানে পুরুষ থাকবে না, আমরা আমাদের থাকবো, কারণ এত বছরের প্যাট্রিয়ার্কি আমাদের কেমন করেছে, এটা একটা মেসেজ। বাট প্যারালালি যদি আমি হিপোক্রেসির জায়গাতে আসতে চাই, তুমি 19 ম্যাটেলার মেবি 59, আমার ভুল হইতে পারে, ইউএসএ বেস যে কোম্পানিটা বারবি ডল তৈরি করেছে, সো ওয়াই একটা পুতুলের বডি সাইজ এরকম উইয়ার্ড হবে? এখন কিন্তু আপু চেঞ্জ করা না হচ্ছে। হোয়াট এভার, এটা আরো এসছে, এটা মনে হয় আরো অনেক বছর পরে যখন কালারের নিয়ে না, এই ওদের যে কোয়েশ্চেন এসছে। চেঞ্জটাও কিন্তু আসলে আপু আমি একটু ইন্টারাপ্ট করলাম, আপু এই চেঞ্জটাও কিন্তু আসলে আমি যদি বলবো অবজেক্টিফিকেশনের জন্য, না, absolutely. কারণ হচ্ছে প্লাস সাইজ মডেল এখন আসছে, স্কিন টোন চেঞ্জ করা হচ্ছে, সো মানে সবকিছুর দিক থেকেই কিন্তু আসলে আমাদেরকে মানে ওই অবজেক্টিফিকেশনের দিকে আমি পুশ ওই করা জায়গাটাতে হচ্ছে। আনতে চাচ্ছিলাম যে হ্যাঁ, পরে তারা রেসিজমের পয়েন্ট থেকে কালারে ভ্যারিয়েশন এসছে, প্লাস ওগুলো পরে, কিন্তু আমরা যদি ইনিশিয়াল থটটা আনি যে এটা পুরোটাই ছিল যে আমার এই 36, 24, 36 বা যে স্ট্যান্ডার্ডে আমরা সেট করি তার চেয়েতেও এটা উইয়ার্ডেস্ট আমি যেই আমার বয়স 3, তখন থেকে আমি বারবি নিয়ে নিয়ে খেলি। এই পুতুলটাকে আমি একটা বাচ্চার কাছে পুতুল কি, এটা বোঝানোর কোনো অসুবিধা নাই। সো আমাদের এই যে যখন পার্সোনালিটি ফর্মেটিভ ইয়ার্স আমার পার্সোনালিটি তৈরি হচ্ছে একটু একটু করে, এবং আমি 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 কি হতে চাই, ওই সময় আমি আসলে কি হতে চাচ্ছি, মানে আমি কার মতো দেখতে চাচ্ছি, এক্স্যাক্টলি কি হতে চাচ্ছি, সাবকনশিয়াসলি এই পুরো জায়গাটায় আমরা মেয়েরা যেটা বুঝি না, যে পুরো সিস্টেমের দিকে তাকালে মনে হয় যে মেল অ্যাটেনশন নেওয়ার জন্য আমাদেরকে তৈরি করা হচ্ছে সাবকনশিয়াসলি, এবং এটার পেছনে ডেফিনেটলি আমাদের পুতুলের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের বিউটি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি, করাপশন ইজ এভরিহোয়ার। এবং আমরা এখানে যে সুগার কোটিংটা করি, দ্যাট কামস ইন দ্য নেম অফ ফ্রিডম অ্যান্ড চয়েস। সো এই দুটা ওয়ার্ড এত বেশি এম্পাওয়ারিং এবং এত বেশি লুক্রেটিভ এবং এত বেশি যাতে পা দিতে ইচ্ছা করে, যে তখন আসলে আমরা হিপোক্রেসির জায়গাগুলোতে ব্লাইন্ড হয়ে যাই। কারণ এবং পুরো সেলিব্রেশনের জায়গাটা, ও যেটা বলছো যে আপু ভ্যালিডেশন না পেলে কেমন লাগে, অ্যাটেনশন না পেলে কেমন লাগে, আমাদের সাফোকেশন হয়। প্রত্যেকটা নারীর, খুব নারী কেন, যে কোনো মানুষের, যে আপনার নিজের ব্যাপারে আপনার একটা ভ্যালিডেশন পেতে ইচ্ছে করবে, অ্যান্ড তখন আপনি যাদেরকে দেখেন সেলিব্রেটেড হচ্ছে, গ্লোরিফাইড হচ্ছে, and then you are not that person. Think about the insecurity. আমার কাছে অদ্ভুত যেটা লাগে সেটা হচ্ছে নারী স্বাধীনতা, যেখানে মূল কথাটা ছিল যে পুরুষতন্ত্র থেকে আমরা বের হয়ে আসব, তাহলে তো নারীর মেধা, যোগ্যতা, সেটারই মূল্যায়ন সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু বাড়তেছে পৈতাবৃত্তি, তো পৈতাবৃত্তি থেকে টাকা দিচ্ছে কে? পুরুষতন্ত্র। এবং তাহলে তো তুমি পুরুষতন্ত্রের সবচেয়ে নোংরা দাস হিসেবে নিজেকে স্বাধীন মনে করো। তাহলে তো এক্স্যাক্টলি পুরুষতন্ত্র যদি সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন নারীকে কোনো কিছু করে থাকে বা করাটাকে আইনগতভাবে বৈধ করে, সেটা হচ্ছে গিয়ে তাকে পতিতা বানানো, রাইট? অ্যান্ড ওয়াশিংটন পোস্টের একটা গত বছর একটা রিপোর্ট পড়তেছিলাম, সেই রিপোর্টটাতে ওরা বলতেছিল যে আমেরিকাতে প্রচুর পরিমাণে নাইট ক্লাব বাড়তেছে, এবং যে কোনো নাইট ক্লাবের কারেন্সি হচ্ছে ওমেন। সো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লোক হচ্ছে কি এখানে যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার পুরুষ। সো দে আর জাস্ট বাইং দেম ফর হোয়াট এভার ইউনো। এবং ইভেন আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যখন লাস্ট সামিটটা হয়, যে প্রোগ্রামটা সুইজারল্যান্ডে, তারা বলতেছে 5 দিন আগে, সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত নামি দামি প্রস্টিটিউটরা ঝাঁপায় পড়তেছে, বিকজ সব বিলিয়নের ওইখানে আসবে। ইউ সি দ্যাট, মানে নারী স্বাধীনতার আলটিমেট একটা হচ্ছে কি যে দ্য থিওরি অফ ইট, বাট ইফ ইউ সি দ্য অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা অনেক সময় যত না বেশি নারীকে প্রোটেক্ট করতেছে, প্রিজার্ভ করতেছে, অর অপরচুনিটি দিচ্ছে যেখানে তাকে আসলেই তার মেধার মূল্যায়ন হবে, কিছু কিছু ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটার অপোজিট হচ্ছে। তাকে এমন একটা বিউটি স্ট্যান্ডার্ড বা এমন একটা স্ট্যান্ডার্ড থেকে নিয়ে যাচ্ছে যেখানে তাকে দেখানো হচ্ছে তোমার চামড়া এবং তোমার মাংস তোমাকে অনেক উপরে, অনেক তাড়াতাড়ি নিয়ে যেতে পারে, তোমাকে একটা শর্টকাট দিতে পারে। এই জায়গাটা কি আসলে আপনার কাছে মনে হয় মেয়েরা বোঝে? না, এই জায়গাটা মেয়েরা বোঝে না। কারণ আপু একটু আগে বলছিল যে ঐশ্বরিয়ার কথাটা, ওখানে আমার দুটা শব্দ কানে লাগলো, ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। সো একটা জিনিস দেখেন, উনি আসলে বুলিড হলেন কেন, ট্রোলড হলেন কেন? মানুষ ওনার ট্যালেন্ট এটা ক্যাচ করেনি, অ্যাক্ট্রেস এটা ক্যাচ করেছে। সো একজন অ্যাক্ট্রেস কেমন হবে, আমরা জাস্ট একটা মানে আইডল ফিগার বা সব কিছু আমরা সেট করে রেখেছি। এবং আমরা না এখানে দেখেন
প্রশংসা পেতে কার না ভালো লাগে, এবং টিনেজ পিরিয়ডে বর্তমানে বাচ্চাদের এটা একটা স্ট্রাগল যে আমার কি মানে পার্টনার আছে কিনা, বা আমি কতটুকু আসলে প্রেসড হচ্ছি, বা আমি মডেলটার মতো হতে পারছি কিনা। এবং ও যখন এরকম একটা মাইন্ডসেটে থাকে, ও কি করছে, ও কিন্তু আস্তে আস্তে ওই যে মিডিয়াতে সবকিছু দেখছে যে কিরকম চকচকে থাকতে হচ্ছে, ওই দিকেই সে যাচ্ছে। একজন অ্যাক্ট্রেস ট্যালেন্টেড কিনা ওই দিকে ওর ফোকাস নাই, একজন পার্সন পড়াশোনা করে কতটুকু দূর যেতে পারছে এইদিকে তার ফোকাস নেই। রিসেন্টলি আমি আরেকটা জিনিস দেখছিলাম যে একজন মেয়ে খুব ব্রিলিয়ান্ট লয়ার হওয়ার পথে সে এগিয়ে যাচ্ছিল, এবং হুট করে সে লয়ারের পড়াশোনা ছেড়ে দিয়েছে। কারণ ছেড়ে দিল, এবং সে অ্যাকচুয়ালি পতিতাবৃত্তি শুরু করেছে। কেন? কারণ তার কাছে মনে হয়েছে যে ওটার খুব শর্টকাট, সে খুব দ্রুত ফেমাস হতে পারবে, সে খুব অ্যাট্রাকটিভ, এবং সে হিউজ পরিমাণের টাকা কামিয়ে ফেলেছে। সো এখন আপনি তাহলে বলেন যে এইটা যদি 13 বছরের একটা বাচ্চা দেখে, ও আসলে কেন পড়াশোনার দিকে যাবে, ও কেন ট্যালেন্টের পিছনে দৌড়াবে? ওর কাছে তো মনে হচ্ছে যে ওর এই বয়সে যে শরীরটা ওর আছে, যে চামড়াটা আছে খুব ঝকঝকে তকতকে টান টান, ওটাই সারা জীবন থাকবে। কিন্তু ধাক্কাটা খাচ্ছে যখন একটা মানুষের 30 বছর চলে আসছে, কারণ 30 বছরের পরেই আসলে শরীর ভাঙা শুরু করবে। কারণ যেহেতু আমি নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট, সেখানে একটু বলবো, কারণ মেয়েরা ফিটনেসের ব্যাপারে আসলে ওরকম ফোকাস করেই না, খুবই আমি বলবো খুবই তারা এই জায়গাটাতে লেথার্জিক থাকে, এবং আলটিমেটলি শর্টকাট খুঁজে মুক্তি। আনহেলদি ডায়েটও একটা খুব বড় এক্স্যাক্টলি, ক্র্যাশ ডায়েটে কন্টিনিউয়াসলি থাকে, তারা ক্র্যাশ ডায়েটটা ফলো করে। সো 30-এর পরে তাদের মাসল মাস ক্ষয়ে যেতে থাকে, সবকিছু পড়ে যেতে থাকে, 40-এর পরে আরো খারাপ অবস্থা। সো ওরা তখন পাগল হয়ে যায় যে আমাকে বাই হুক অর বাই ক্রুক এই বডিটা, এই টেক্সচারটা আমাকে ধরে রাখতে হবে, সো আমার টাকা দরকার। এখন আপনি আমাকে বলেন, এত কিছুর ভিড়ে আমার ট্যালেন্ট নিয়ে কাজ করার সময় কই? আমি কেন উইজডমের পিছনে যাব, নলেজের পিছনে যাব? ওকে আমাকে ফেম দিতে পারছে, ওকে আমার ফলোয়ার বাড়াচ্ছে, আমাকে সেলিব্রিটি করছে, এবং আলটিমেটলি আমি তো শর্টকাট খুঁজবই। কারণ আমরা সবকিছুতেই বর্তমানে খুবই মানে ইম্পালসিভ, এবং আমরা খুব ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের পিছনে যাচ্ছি। কারণ আমরা একটা সিরিজও পুরোটা শেষ হওয়ার পরে দেখি। সো আমরা আসলে কেন অপেক্ষা করব? এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি সেক্সোলজিস্ট ডক্টর সুষমা রেজাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমি এটা নিয়ে অনেক মানে বেশ ঘাটাঘাটি করছি। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছি যে চ্যাট জিপিটি মেয়েদের জন্য কি পতিতাবৃত্তি সেফ কিনা, এবং এটা যদি সেফ না হয় তাহলে কেন সেফ না, রাইট? সো চ্যাট জিপিটির যে অ্যান্সারটা, চ্যাট জিপিটি অ্যান্সার পায় কোত্থেকে? সে গুগল স্কলার থেকে বেসিক্যালি সে এরকম যতগুলো পোর্টাল আছে সেখান থেকে সে নলেজটাকে সে ক্রাঞ্চ করে নিয়ে আসে, এবং সে আমাকে বলল যে এইখানে মেয়েদের মানে প্রস্টিটিউশন, যারা প্রস্টিটিউট তাদের এভারেজ পপুলেশনের থেকে সিগনিফিকেন্টলি ডিপ্রেশন, সুইসাইড বা অ্যাংজাইটি অনেক বেশি, অ্যাডিকশন বেশি। হাউএভার এটার জন্য এই প্রফেশনটা দায়ী না। তো প্রফেশনটা সেফ, হ্যাঁ, কারণ আমার দেখা যাচ্ছে যে বিভিন্ন জবের যে সেফটি থাকে, এখানে কি এটাকে সেফ কিনা। তো সে বলতেছে কেন এটা সেফ না, জিপিটি অ্যান্সার দিচ্ছে 5টা কারণ। সে বলছে আর কারণগুলো হচ্ছে সোসাইটি এটাকে স্টিগমাটাইজ করছে, সমাজ বলছে এটা খারাপ, তারপরে হচ্ছে গিয়ে যে তাকে মেয়েটাকে প্রেশার দেওয়া হয় যেন সেটাকে ছেড়ে দেয়, এটার জন্য মেয়েটা ট্রমাটাইজড। সো অর্থাৎ প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে সোশ্যাল ন্যারেটিভের প্রবলেম, প্রফেশনের কোনো প্রবলেম নেই। আপনি যদি বিভিন্ন ধরেন, আপনি যদি জিজ্ঞেস করেন চ্যাট জিপিটিকে ফায়ার ফাইটার হওয়া কি রিস্কি, সে বলবে হ্যাঁ রিস্কি, শেষ। কিন্তু যখন আপনি বলছেন প্রস্টিটিউশন কি রিস্কি কিনা, সে বলছে রিস্কি, কিন্তু রিস্কি হওয়ার কারণটা প্রফেশনটা না, রিস্কি হওয়ার কারণটা হইল সোসাইটি এটাকে খারাপ ভাবে বলছে, সোসাইটি প্রস্টিটিউশন খারাপ ভাবে দেখে, প্রস্টিটিউশনকে রাইট দেওয়া হয় না। বলা হয় যে প্রস্টিটিউশন ইজ প্রোটেক্টিভ ফর দ্য সোসাইটি, এরকম ন্যারেটিভও আছে। কারণ ছেলেরা তুমি তোমার মানে কি বলবো, তাদের জন্য একটা অল্টারনেটিভ জায়গা তৈরি করার দায়িত্ব নিয়েছে। তো রিসেন্টলি আমি আমার আরেকটা প্রস্টিটিউশন নাকি নারী নির্যাতন কমায় ইত্যাদি। সো মানে প্রস্টিটিউটরা নাকি, মানে ইভেন আমি একজনের লেখা পড়ছিলাম, সে বলতেছে যে প্রস্টিটিউটরা নাকি নিজেদেরকে মানে সেলফলেস স্যাক্রিফাইস করতেছে ফর দ্য গ্রেটার সোসাইটি, ফর গড সেক। তো এখন জিনিসটা হচ্ছে কি যে হাউ ডু ইউ সি ইট, লাইক এই যে ন্যারেটিভগুলা, এই ন্যারেটিভগুলা বিকজ মানে একটা হচ্ছে কেউ একজন নিজে পছন্দ করে পতিতাবৃত্তির জার্নিতে যাচ্ছে, সেটা যদি তার দেশে বৈধ হয় সে যাবে কিনা সেটা তার ব্যাপার অ্যাজ অ্যান অ্যাডাল্ট। বাট অ্যাজ আ সোসাইটি আমরা যে একটা ন্যারেটিভ দিচ্ছি একটা মেয়েকে যে ইটস ফাইন, একদিকে মেয়েদেরকে বাসা ভাড়া দিতে হবে, আরেকদিকে পতিতাবৃত্তি একটা ভালো অপশন। সো ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট কিছু না পারলে পতিতা হও, কারণ তোমাকে তো বাসা ভাড়া দিতেই হবে, কারণ দিনের শেষে তুমি তো আর পুরুষের কথায় উঠবা বসবা না। সো একটা পুরুষ যদি তোমাকে চা বানাইতে বলে সেটা বিরাট বড় অপমান, কিন্তু একটা পুরুষ যদি তোমাকে 100 টাকা দিয়ে জামা খুলতে বলে সেটা স্বাধীনতা। সো ইউ নো হোয়াট, অবভিয়াসলি ইউ ক্যান সি দ্যাট কি কিরকম
টুইস্টেড একটা মেসেজকে কত নর্মালাইজ করা হচ্ছে। বাট আসলে কি অ্যাজ আ সেক্সুয়ালিস্ট আপনার কাছে কি মনে হয় পতিতাবৃত্তি ফর সোসাইটির জন্য, মেয়েরা বিভিন্ন প্রফেশনে যাচ্ছে, ব্যাংকার হচ্ছে, রাইট, ডাক্তার হচ্ছে, পৈতাবৃত্তি আসলে কি মেয়েদের জন্য সেফ কি সেফ না অ্যাজ আ প্রফেশন? লেটস জাস্ট সে বাংলাদেশে পৈতাবৃত্তি লিগাল করে দেওয়া হলো, লেটস জাস্ট সে বাংলাদেশে পৈতাবৃত্তিকে মানুষজন খারাপ বলতেছে না, বাট অ্যাজ আ প্রফেশন এটা কি মেয়েদের জন্য সেফ কিনা? আমার কাছে মনে হয় যে উত্তরটা না একটু স্বার্থপরের মতো দেওয়া উচিত, শুধু মেয়েটার পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমে দেওয়া উচিত। কারণ আমরা যখন প্রস্টিটিউশনের প্রসঙ্গটা আসে, এটা অবশ্যই একটা ট্রিকি আলোচনা। আমরা এখানে অনেকগুলো থাকে না যে মানুষ বিক্রি হয়ে যাচ্ছে, তারপর তাদেরকে পতিতাবৃত্তি নেওয়া হচ্ছে। আসলে যদি সেই মেয়েগুলোর ইন্টারভিউ নেওয়া যেত, দেন আমরা বুঝতে পারতাম দ্য অরিজিনাল ডার্ক সাইড অফ প্রস্টিটিউশন। বাট ইন্টারেস্টিংলি হচ্ছে আমাদের মডার্ন ডে যাদেরকে আমরা এখন, যারা মনে করছেন যে ফর সার্টেন লাইফস্টাইল আমার একটা, এই লাইফস্টাইলটা এখন যেটা হয় আমরা মনে করি ফাইন্যান্সিয়ালি এম্পাওয়ার্ড হয় ইজ এভরিথিং, রাইট? এখন লজিক্যালি চিন্তা করেন যে আমি প্রতি মাসে 30,000 টাকা করে বেতন পাই, আমার বাসা ভাড়া দিতে হয়, আমার যেতে হয়, খেতে হয়, ফ্যামিলি থাকে, তাকে আমি দেখব, কবে আমি বাড়িটা করব, কবে আমি গাড়িটা কিনবো, কবে আমি একটা ব্র্যান্ডেড ব্যাগ ইউজ করবো, রাইট? সো মানুষের তো আসলে ডিজায়ার তো আনলিমিটেড। এবং যখন হয় কি যে যারা এই ধরনের জিনিসগুলোতে বেছে নিচ্ছেন, মানে এই ধরনের জায়গাতে, তারা অনেক সময় লাইফের ওই নেসেসিটি আর লাক্সারির জাস্ট বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এবং সেই জায়গায় রেসপেক্ট, সেলফ এস্টিম, ওই সেলফ রেসপেক্টের জায়গাটা, এই পুরো ক্যালকুলেশন আমি বিশ্বাস করি না তাদের মাথাতে আছে। অর্থাৎ আমি দুটো আঙ্গিকে এটা আনতে চাইলাম। আমি অ্যাজ আ প্রফেশন এটাকে সাপোর্ট আমি করব না, অ্যাজ আ ফিমেল আমি কোনোদিন করবো না, কোনোদিন সেফ মনে করার কোনো কারণ নাই। এবং এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থেকে বলেন, একটা মেয়ের নিজস্ব আমি কি বলবো সত্তাটাই তো দুমড়ে মুচড়ে যাওয়ার কথা। কারণ প্রতিদিন রাতে তো আপনি পণ্য হওয়ার জন্য জন্ম নেন নাই, তো এটা কখনো আপনার অহংকারের কোনো জায়গা হতে পারে না। কিন্তু যেটা আমাদের হচ্ছে যে যেহেতু এটা ও ডক্টর মুনমুন যেটা বলছিলেন যে খুবই কুইকেস্ট ওয়ে, যেখান দিয়ে অনেক বেশি টাকা আয় হচ্ছে, আপনি আপনার সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে চান যেটা আপনি স্বপ্ন দেখেছেন, অথবা যেই ফ্ল্যাশি জিনিসটা আমাদেরকে মিডিয়া দেখায়, আমি ওই জায়গাটা পৌঁছাতে চাই। তো তাদের জন্য আসলে আমাদের এই কথাগুলো কখনোই মেক সেন্স করবে না, বিকজ দে হ্যাভ দেয়ার ওন এক্সপ্লেনেশন, তারা কেন এটা করে। তো আমাকে এক কথায় যদি বলি, আমার অ্যান্সার হচ্ছে আই নেভার ফিল ইট সেফ। মানে এখান থেকে আমি একটু জাস্ট নিচ্ছি। আমি রিসেন্টলি একজন ক্লায়েন্ট ডিল করছিলাম, ডেফিনেটলি আমি ওনার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবো। আমার ক্লায়েন্টরা কোনো একটা কারণে আমাকে সাথে এসে একটু গল্পই করতে পছন্দ করে। সো উনি প্রথমেই আমাকে বলছে যে আপনি কেমন আছেন, ভালো আছেন, আমি একজন সুগার মমি। আমি জাস্ট অনেক চুপচাপ তাকায় আছি। তারপর উনি আস্তে আস্তে বলা শুরু করলো যে আপনাদের আসলে এইসব আলোচনা শুনি, তো তাই আমি আপনার কাছে আসলাম। সো উনি তখন বললো যে দেখেন, একটা সময় আমার কাছেও মনে হতো যে আমার আসলে অনেক কিছু প্রয়োজন, একটা লাক্সারিয়াস লাইফ আমাকে লিড করতে হবে বা আমাকে এই নিতে হবে, এবং আমি ওটার পিছনে দৌড়ায় গেছি। হ্যাঁ, আমার তখন সুগার ড্যাডি ছিল এবং আমি খুব হাই ডিম্যান্ডিং ছিলাম, এবং আমার কাছে মনে হতো যে আমার বয়স কোনোদিনও বাড়বে না, আমি ওইটা বিশ্বাস করতাম। কিন্তু ধাক্কাটা খেলাম তখন যখন আমার বয়স আসলে 30-এর কোটায় যাওয়া শুরু করলো, এবং আমি আসলে তখন খরচের খাতায় উঠে গেছি। কিন্তু আমার তো এখন একা লাগে, আমার তো একটা চাহিদা আছে। এখন আসলে এত মানুষের সাথে আমার মেলামেশা হয়ে গিয়েছে যে প্রথমত আমি এখন কোনো পার্টনারের সাথে যে আমি একজনকে আমি মানে নিব আমার লাইফে, ওটা আমি পাচ্ছি না। আমার খুব ঘৃণা হয় নিজের প্রতি, আমার শরীরটাকে আমার খুব ঘৃণা হয়, আমি কেন ওই সময় এই প্রফেশনটাকে বেছে নিয়েছি এইটাকে আমার ঘৃণা হয়। বাট তারপরেও আসলে নিজের তো কিছু চাহিদা থাকে, তাই এখন আসলে হয়তো ওরকম করে আমিও পার্ট টাইম একটু জাস্ট টাইম পাস করার ট্রাই করি। এবং উনি আসলে খুব বাজে রকমের ডিপ্রেশনে আছেন, এবং ওই যে কন্টিনিউয়াস একটা রেসের ভিতরে আছেন, বয়সটাকে, শরীরটাকে কিভাবে ধরে রাখা যায়। সো এই যে ফেকটা, এটা আরেকটা যদি বলি যে রিসেন্টলি আরেকটা দেখছিলাম যে দুবাইয়ে একজন মডেল মানে আত্মহত্যা করেছেন, এবং খুব উনি খুব পেইনফুল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছেন, উনি নিজেই বেছে নিয়েছেন এই প্রফেশনটা। এবং মেন্টাল ট্রমাটা আসে কখন, যখন আমি আসলে হ্যাঁ আমি টাকা পয়সা চাচ্ছি, সবকিছু চাচ্ছি, কিন্তু যার সাথে আমি সময়টা কাটাচ্ছি সে যদি পারভার্ট হয়, সে আমাকে যে মেন্টাল ট্রমা দিবে উইথ ফিজিক্যাল ট্রমা, এটা তো আমি ওভারকাম করতে পারবো না। কারণ আমরা মেয়েরা না আসলে খুব ডেলিকেট এবং ইমোশনাল, যতই বলি না কেন যে আমি খুব ইমোশনালি স্ট্রং, আমি এখন একেবারে রক সলিড পাথর হয়ে গিয়েছি, আমি এখন আর ভাঙি না, আমি এখন আর কাঁদি না, কিন্তু আমার ফিতরত বা আমার যে নেচার,
ওইটা তো আসলে নরমই। সামহাও আমি তো ভালোবাসা খুঁজতে চাই, আমি তো একটু সাপোর্ট খুঁজতে চাই, কিন্তু ওই জায়গাগুলো আমি যখন পাচ্ছি না, আমি হয়তো টাকা পেয়ে যাচ্ছি, আমি তো জিনিস কিনছি, কিন্তু দিনের শেষে আমি কি শান্তিটা পাই? আমি কি বিছানায় মাথা রাখলে আমার আরাম লাগছে? বা আমি আসলে কেমন আছি, কিসের পিছনে আমি ছুটছি? এই প্রশ্নের উত্তরগুলো ওনাদের কাছে নাই। ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে কত শত রিসার্চের একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে হেলথ রিসার্চ আপনারা খেয়াল করছেন, স্পেশালি যখন সোশ্যাল স্টাডিজে আসে তখনই মানুষজন রিসার্চ পছন্দ করে যখন রিসার্চ তার মতের পক্ষে যায়। রিসার্চ যদি তার মতের বিপক্ষে যায় তার আর রিসার্চ ভাল লাগে না। যেমন গাঁজা খাওয়ার ক্ষেত্রে আমি দেখছি, যদি আমি যখনই তাকে বলি যে ভাই গাঁজা খাওয়ার ব্যাপারে এত রিসার্চ আছে যে গাঁজার কারণে আপনার মানে স্কিজোফ্রেনিয়ার হওয়ার চান্স এত সিগনিফিকেন্টলি বেশি, রাইট, এটা তার ভাল লাগে না। তখন তার কাছে না ইয়াহিয়া আপনি নামাজ পড়েন দাঁড়িয়ে রাখেন এই জন্য আপনি বায়াস। আরে ভাই আমি তোমাকে একটা রিসার্চ বললাম, তুমি তো নিজেকে আধুনিক মনে করো, আমি তোমাকে একটা রিসার্চ বললাম রে ভাই, আমি তো কোরআন শরীফের আয়াত বলি নাই। সেম ওয়েতে পার্টিকুলারলি প্রস্টিটিউশনের ক্ষেত্রে এটা খুবই রেলেভেন্ট। সেটা হচ্ছে যে প্রস্টিটিউশন যে মেয়েদের জন্য সেফ না, প্রস্টিটিউটদের সুইসাইডের টেন্ডেন্সি বলেন, অ্যাডিকশনের রেট বলেন, এবং সমস্ত রকম সাইকোলজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ বলি, আমি সাইকোলজিক্যাল হেলথ বলি, এটা হচ্ছে তাদের জন্য খুবই রিস্কি একটা প্রফেশন। বহু রিসার্চ আছে, সেটা আমি ল্যান্ডসেটে বলি, আমেরিকান সাইকিয়াট্রিস্ট বলি, কার কি যায় আসে। দিনের শেষে হলো এই রিসার্চ তার ভাল লাগে না, এই জন্য এটা বাদ। সো একটা, এবং এটা আমি দেখছি পার্টিকুলার ডেভেলপমেন্ট সেক্টরে জিনিসটা অনেক বেশি। যারা রিসার্চ ওরিয়েন্টেড বলে খুব দাবি করে তারা শুধুমাত্র পিক অ্যান্ড চুজ করে ওই রিসার্চের ওই জিনিসটাকে ওইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে যেটা তার মতের পক্ষে যায়। তার মতের পক্ষে গেলে না এটা বাদ। সো এইখানে আমার কাছে মনে হয় আরেকটা ডাইমেনশন আসে যেটা আমি ডক্টর সুষমার কাছে শুনতে চাবো, সেটা হচ্ছে গিয়ে যে আমরা অন্ধভাবে ওয়েস্টকে এবং ওয়েস্টার্ন ভ্যালুসকে আমরা ফলো করি। আমি একটা এক্সাম্পল দিই। ভয়েস অফ ফ্রিডম নামে একটা চমৎকার ডকুমেন্টারি আছে, আমি এটা সর্ট অফ নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে বেসিক্যালি আমেরিকার যে সেক্স ট্রাফিকিং এর যে একটা ভয়ঙ্কর অবস্থা সেটা রিয়ালিটিকে দেখানো হয়েছে, এবং সেটা মানে মানে অনেক আলোচনার জন্ম দিছে। এবং এটা মানে সেক্স ট্রাফিকিং প্রবলেম ইজ এ হিউজ প্রবলেম ইউএসএ ইউকেতে, এবং এটা বাংলাদেশেও। বাংলাদেশের ক্ষেত্রে ডকুমেন্টেশনটা হয়তো কম, বাট ডেফিনেটলি সারা পৃথিবীতে এটা একটা বড় প্রবলেম। সো মানুষের যে, আমি যদি বলি এটাকে বিকৃতি তো বাড়তেছে, একদিকে যেমন বিকৃতি বাড়তেছে বা এক্সপ্লয়টেশন বাড়তেছে নারীকে, আরেকদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লজ্জা ইটসেলফ, দ্য কনসেপ্ট অফ লজ্জা, মনে হইতে যেন লজ্জা ইটসেলফ একটা ট্যাবু যেটা আমাদেরকে ভাঙতে হবে। কারণ এখন সবকিছুই রাইট, সবকিছু একটা ট্যাবু যেটা আমাকে ভাঙতে হবে। এখন সবকিছু, লজ্জাও একটা ট্যাবু। লাইক আমার নারী হিসেবে স্বাধীনতা বা পুরুষ হিসেবে স্বাধীনতার সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে লজ্জা, এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে। অথচ হিউম্যান সিভিলাইজেশনের সোসাইটিতে, সোশ্যাল সায়েন্সে সবসময় লজ্জাকে ভালো চোখে দেখা হয়েছে। হ্যাঁ, লজ্জার ডেফিনেশন, আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ ডিফারেন্ট। কখনো সেটা হিজাব ছিল, কখনো সেটা ঢেকে রাখা ছিল, নানদের পোশাক একরকম ছিল, বাট লজ্জা যে কোনো ধর্ম, সংস্কৃতি, ল্যাঙ্গুয়েজে লজ্জার একটা প্রয়োজনীয়তা, সৌন্দর্য, লজ্জার সাথে একটা গ্রেস, মায়া, ভালোবাসা, সেটাকে সবসময় রিলেট করা হয়েছে। আমাদের বর্তমান সময়ে এই যৌন বিকৃতির বিশ্বে লজ্জা মনে হচ্ছে একটা প্রবলেম, লজ্জা ইটসেলফ একটা প্রবলেম। এবং আমাদের ছেলেমেয়েরাও মনে করে যে না, লজ্জাটাই প্রবলেম, লজ্জা না থাকলে আর কোনো প্রবলেম থাকবে না। আপনার জায়গা থেকে আপনি ডেফিনেটলি অনেকগুলো সেন্সিটিভ কেস ডিল করেন। আপনি কি দেখেন, মানুষ যখন লজ্জাকে তার জীবন থেকে বাদ দিয়ে দেয়, তার জীবনটা আসলে কিরকম হয় বা সে কি বিপদে পড়ে? এই উত্তরটা মনে হয় এক লাইনে দিতে পারবো। সো বেসিক্যালি আপনার কাছ থেকে লজ্জা কেড়ে নিতে পারলে সবকিছু কেড়ে নেওয়া যায়। এটা হচ্ছে আমার সিঙ্গেল লাইন। এটাকে একটু ব্যাখ্যা করে আচ্ছা, একটা উদাহরণ দিয়ে, মানে মানে যেটা মানে আমি কাছে মনে হয় যে আমি ক্লায়েন্টদের সাথে যখন ডিল করি তারা যেটা বোঝে না, তারা সবসময় মনে করে যে লজ্জা হইল একটা হুজুরদের দাবি, যেটার মাধ্যমে সে মেয়েদেরকে দাবায় রাখতে চায়। আসলে আমি এটা না উদাহরণ দিয়ে বলার চেয়ে আমি করাপশনের জায়গাটা বলবো, যেটা আসলে বেসিক্যালি আমরা বুঝি না বা ধরতে পারি না বলে লজ্জাটাকে আমরা একটা উইকনেস হিসেবে নিচ্ছি। যেমন ধরেন আশেপাশে কি আমরা সবচেয়ে বেশি শুনি, আমি ওই মুভি দিয়েই বলি। ধরেন বারবি থেকে আমার একটা মুভিটা যখন দেখি আমি বুঝি যে টক্সিক মাস্কুলিনিটি নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই, পৃথিবীর সব পুরুষ খারাপ। হ্যাঁ, এবং সব পুরুষ মানে বেসিকলি একটা সাধারণ মেয়ে, ধরেন বিনাইন একটা সাধারণ একটা মেয়ের কথা চিন্তা করেন, যে ধরে নেয় সব পুরুষ খারাপ মানে ও যাকে বিয়ে করবে এক্স্যাক্টলি ওই খারাপ। এটা হচ্ছে আমার একটা ন্যারেটিভ। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড একটা হাই ভ্যালু ম্যান বলতে আমরা কি বুঝি?
আসলে কি আমরা অ্যাজ আ ফিমেল আমি হাই ভ্যালু ম্যান চিনি কিনা, আইডেন্টিফাই করতে পারি কিনা, সেটাকে আমি ভ্যালু করতে পারি কিনা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের নিজেদের লাইফে যদি আমরা মিলাই, যখন প্রথম কারোর প্রতি আমরা প্রেমেও পড়ি, যেটা হয় আমাদের যত লম্বা, দেখতে সুন্দর, স্মার্ট, টাকা পয়সা আছে, ইজিলি আমাদের আমরা মনে হয় যে আমরা প্রেমে পড়ছি। কিন্তু আমরা কি আসলে কমফোর্ট, লং টার্ম লয়্যালটি, রেসপন্সিবল একটা হিউম্যান বিং, মেবি অ্যাভারেজ লুকিং, কনসিয়াসলি আমরা যদি অনেস্টলি একটা মেয়েকে আপনি এই কমেন্টটা করতে বলেন, কয়জন আমরা এরকম একজনের ইয়েতে পড়বো? মানে উই গো ফর ফায়ার ক্র্যাকার্স ইন কম্পারিজন টু ফায়ার প্লেস, যেটাকে আমরা বলছি। অ্যাট দ্য সেম টাইম আশেপাশে কিন্তু অনেক লাভিং, সাপোর্টিং পুরুষ ঘুরে বেড়াচ্ছে, বাট তাদেরকে আমি ইন্টারেস্টিং মনে করছি না। অ্যান্ড দেন আমি যখন আমার পার্টনার, আমি বলছি আমার ছেলে মানুষের একেবারে দরকার নাই, সো বেসিক্যালি দে আর টকিং অ্যাবাউট অ্যান ইনস্টিটিউশন ম্যারেজ, যে আমার ম্যারেজের দরকার নাই, বাট দে ডোন্ট নিড পার্টনার। সেক্সোলজিস্ট হিসেবে ওইখানে আমার খুবই ডিফারেন্ট সেট অফ অপিনিয়ন আছে। সো যারা বলে আমাদের পুরুষ লাগে না, পুরুষ ছাড়া চলে না, দে আর জাস্ট এগেনস্ট ম্যারেজ, আমরা বিয়ে করতে চাই না, দ্যাটস পারফেক্টলি ফাইন, তাদের অপিনিয়ন। বাট ওইটুকুন শুনে আমার 16 বছরের মেয়েটা মনে করে পার্টনারের কথা মিন করা হচ্ছে, পুরুষটা খারাপ। বাট ওই একই ভদ্র মহিলার, যার বয়স এখন 47, তার ইদার সেক্স টয়েস আছে, অথবা তিনি এক মেল এসকর্টস, অনেক কমন এখন, এটা নিয়ে নাক বড় উঁচু করার বা ভুরু কুচকানোর কোনো অপশনসই নাই। সো বেসিক, এবং মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স তাদের আছে, স্ট্যাবলিশ সেক্সুয়াল ওয়ান নাইট স্ট্যান্ডস আছে, যাই র্যান্ডম ফ্লিংস আপনি যেভাবে নাম দেন। সো ইটস মানে আমার লয়াল কমিটেড রিলেশনশিপ আমি অ্যাপ্রিসিয়েট করিনি। এই মেসেজটা কিন্তু আমার 16 বছরের কাছে ছেলে জাতি খারাপ, ছেলেরই কোনো দরকার নাই হয়ে গেছে। এবং ওরা যখন বলে যে উই ডোন্ট নিড মেন, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে হিস্ট্রিটা নিবেন যে গত 2 বছরে 6টা প্রেম করেছে, প্রুফ হিসেবে এটা যথেষ্ট যে ইউ নিড ম্যান। কিন্তু মেবি ইউ আর নট রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি, ইউ আর নট রেডি টু টেক দ্য পেইন। কারণ একটা রিলেশনশিপ ইজ টাফ, এনি রিলেশনশিপ, এবং এটা আপনার যত বয়স বাড়ে অনেক কঠিন একটা রিলেশনশিপ বিল্ড করা। তাই আমি যে জায়গাটাতে আনতে চাচ্ছি যে যখন হয় কি শেমলেসনেস, সেম ব্যাপারটা কি করছে, সেম ব্যাপারটা আসলে বিভিন্ন জায়গা থেকে এটার শুরুটা হতে পারে। একটা হতে পারে রিলিজিয়ান থেকে আমরা সেম শিখি, এটা সেমের অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং আছে। একটা সোসাইটিতে আমরা থাকি, সেখানে সেইমের একটা পার্টিকুলার কিছু ডিসিপ্লিন আছে বা নিয়ম কানুন আছে, সোশ্যাল নর্ম যেটাকে আমরা বলছি। এখন এটা কখন আমার এই সেম ব্যাপারটা আমি হারাবো, যখন রিলিজিয়ন আমার কাছে একেবারে কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যারিয়ার না, মানে আমি ওটাকে পাত্তাই দিই না। সোশ্যাল এথিক্স, নর্মস, ভ্যালুজ, মানে এটা হচ্ছে আমি স্বাধীন মানুষ, আমার মতো করে আমি থাকবো। সো আপনি দুইটা ফান্ডামেন্টাল জিনিসকে ধাক্কা দিয়ে সরায় ফেলে দিলেন, অ্যান্ড দেন দেয়ার ইজ নো শেম, নাথিং ইজ শেমফুল। ইন্টারেস্টিং, আপনি দেখবেন যে কিছুদিন আগে আমরা রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের ওনাদের এক্সাম্পল যদি আপনি দেখেন, সো এটা নতুন না, উই অল নো যে একটা রিলেশনশিপে আমার শরীর তোমার সাথে, আমার মনের দিক থেকে তোমার সাথে আমি কমিটেড, বাট আমার আরো অনেকগুলো রিলেশনশিপ আছে। সো দেখেন, আমরা কিন্তু ভেতরে ভেতরে অনেক সময় মনে করি, মানুষ থাকে না যে আমরা নামাজ পড়ি না, কিন্তু মদটা আগায় দিলে খেতে কষ্ট হয়। তো মানুষ অনেক সময় কি বিলিভ করে এটার ব্যাপারে অনেস্ট থাকে না। এত কেন ট্রোলিং, যখন আপনি ইউ ডোন্ট কেয়ার, তাদের কাছে এটা কোনো বড় ব্যাপার না, বিকজ এটা তাদের ট্রেন্ড, তারা সোসাইটাল নর্ম দিয়ে এটাকে ঠিক করতে চায়নি। রিলিজিয়ানের আন্ডারস্ট্যান্ডিং তাদের প্রয়োজন না, কারণ তারা একটা ফ্রি লাইফে পছন্দ করে। আপনি আমি কেন নিতে পারলাম না? শুধু আপনি আমি না হয় আমরা একটু রিলিজিয়াস পয়েন্টে হয়তো চিন্তা করি, সাধারণ মানুষই কিন্তু নিতে পারে না, এক্সট্রিম সেকুলারও নিতে পারে নাই। কারণ আপনার কাছে কেন এটাকে চিট মনে হইলো? কারণ কোনো একটা জায়গায় খুব ডিপ সিটেড আপনার একটা ভ্যালু সিস্টেম আছে, যেটা আসলে মরে যাইতে সময় লাগে, মানুষ যদি চায় যে কোনো সময় ওটাকে বাঁচিয়ে রাখতে পারে। তো আমি ওই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় আলোচনাগুলো খুবই কমপ্লিকেটেড। আমার কাছে মনে হয় যে এই যে উইল স্মিথ বা উইল স্মিথের বউয়ের যে একই জিনিস, তো এখানে হচ্ছে কি যে উইল স্মিথের বউ চিট করছে, যাতে আপনি মাইন্ড করতেছেন কেন? আপনি এটাকে অ্যাডাল্টারি বলতে পারবেন না, এন্ট্যাঙ্গলমেন্ট। তো প্রথমত হচ্ছে কি যে তারা এটাকে বলতেছে, মানে ওই তো যেটা যে বিবাহিত পুরুষরা যদি পরকীয়া করে তাহলে সেটা চিটিং, বিট্রেয়াল,
অ্যান্ড অ্যাবিউজ labeling অল করতে অফ খুব দ্যাট। পছন্দ আর যদি মেয়েরা এটা করে তাহলে এটা হচ্ছে গিয়ে Emotional ট্রমা বন্ডিং, vulnerability. ইমোশনাল ভালনারেবিলিটি, তার ফ্রিডম, সে সাফোকেটেড ফিল করতেছে অল অফ দ্যাট। বাট দিনের শেষে ইনকেপেবল টু স্যাটিসফাই। রাইট, সো দিনের শেষে শয়তানি শয়তানি। এখন ব্যাপারটা যেটা সেটা হচ্ছে গিয়ে যে, বাট দ্য থিং ইজ যে ইন্টারেস্টিং যেটা সেটা যে আপনি যেটা বলছেন যে ঠিক আছে আপনার যদি লজ্জা না থাকে তাহলে আপনি ওদেরকে গালাগালি করতেছেন কেন? করতে দেন, ছেড়ে দেন, আপনার জামাই পরকিয়া করুক, আপনার বউ পরকিয়া করুক, বিকজ আপনি জানেন লজ্জা আছে, আপনি জানেন এটা খারাপ লাগে, আপনি Exactly. জানেন, Deep inside, আপনি maybe জানেন, অনেক deep এ। হ্যাঁ আপনি জানেন যে আমি দেখতেছিলাম যে ইভেন একটা খুব ভালগার একটা শোতে বলতেছে তোমার বাচ্চার সামনে করো নাই তো, বা তোমার বাচ্চাকে কিভাবে বুঝাও। তার মানে হচ্ছে গিয়ে আপনি আপনার বাচ্চা, আপনি যখন ছোট থাকেন আপনি পর্ন দেখতেছেন, এটা বাবা মা জানুক, এটা আপনি পছন্দ করেন না। আপনি যখন বাবা মা আপনি পর্ন দেখতেছেন, এটা বাচ্চা যখন আপনি চান না কেন? বিকজ আপনি জানেন লজ্জা আপনাকে ডিফাইন করে, এবং আপনি জানেন যে লজ্জা যদি অ্যাবসলিউটলি উঠে যায়, আপনি টিকবেন না। লজ্জার বাউন্ডারি কতটুকু, বোরখা কতটুকু হবে, কাপড় কতটুকু হবে, ছেলেদের জন্য মেয়েদের জন্য, দ্যাটস ইজ লাইক ডিফারেন্ট ডিসকাশন। বাট আই এম টকিং অ্যাবাউট যে এই যে ফান্ডামেন্টালি অন্ধভাবে, হ্যাঁ আপনার একটা ক্যামেরাম্যান একটা মেয়ের অদ্ভুত ভাবে ক্যামেরাটা ধরে একটা ছবি তুললো, অ্যান্ড ইউ ক্যান সি, আপনি ফিল করতেছেন যে ছবিটা ঠিক নাই, ছবিটার এক্সপ্রেশনটা ঠিক না, এটা ঠিক মেসেজ দিচ্ছে না, ইউ ক্যান ক্লিয়ারলি সি। বাট তারপরে আপনাকে গলা চাপ দিয়ে ধরে রাখছে, কারণ আপনাকে বলতে হবে এটা স্বাধীনতা। কিন্তু আপনি তো জানেন ভিতরে আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি 100% জানেন এটা মিথ্যা কথা। এই মেয়েটার অঙ্কভঙ্গি এবং ক্যামেরাম্যানের ছবি তোলার ভঙ্গি একটা পার্টিকুলার আলোড়ন তৈরি করার জন্য দেওয়া হয়েছে, যেটা নির্লজ্জ বেহায়া। আপনি জানেন, তারপর আপনাকে গলা চিপ দিয়ে বলতে হবে না না এটা নারী স্বাধীনতা। ভাইয়া এই ক্যামেরাম্যান কি নারী স্বাধীনতার জন্য এভাবে ছবিটা তুলছে, নাকি যারা ছবিটা দেখতেছে তারা স্বাধীনতার জন্য দেখতেছে? তারা দেখতেছে কারণ নারীটাকে তারা একটা পশুর মতো পণ্য মনে করে, এবং নারীটাও ওই পণ্য হিসেবে সামান্য কিছু উপার্জন করতে চায়। তুমি আমাদের গান যদি দেখো, আমাদের গানগুলোতে ধরো আমি একটা র্যান্ডম মিউজিক ভিডিও আছে, গানের লিরিক্স খেয়াল করো, ধরো র্যান্ডম একটা গান বলি, যে বলে না চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে, থেকে শুরু করে পটাকা বোমা, মানে যা একটা নারীকে বলা যায়, আমরা এগুলোকে শুনতে শুনতে হয় কি এত সুন্দর শব্দ যাচ্ছে, এত সুন্দর মিউজিক, আমরা কিন্তু এটার গ্র্যাভিটিটা বুঝি না, যেটা আসলে একটা ধরেন যার বয়স 15 বছরের একটা ছেলে, একটা 16 বছরের ছেলে, আমি যদি এই আলোচনা থেকে আসি যে আপনি আপনার 15 বছরের ছেলেকে কিভাবে একটা হাই ভ্যালু ম্যান হিসেবে সোসাইটিতে বড় করবেন, তো এটা তো আমাদের জন্য একটা বিশাল আলোচনার ব্যাপার। কারণ নতুবা যে অপারেশনের কথা, পেট্রিয়ার্কি যে আঙ্গুল তুলছি, এটা তো শেষ হবে না কোনোদিন। সো রেসপন্সিবিলিটি তো দুই এন্ডেই আছে। এখন এই 15-16 বছরের ছেলে যখন এই ধরনের গান শোনে, অ্যান্ড দেন একটু পরে আপনি বলবেন এভরিওয়্যার দেয়ার ইজ কনসেন্ট, দেয়ার ইজ ম্যারিটাল রেপ, ওয়াইফকেও টাচ করার আগে কনসেন্ট নিতে হবে, এদিকে গানে, নাটকে, সিনেমায় এটাকে মোটামুটি মাটিতে শোয়াই ফেলছেন, দ্য আইডিয়া অফ কনসেন্ট। না একটা মেয়ের কিসে ভালো লাগে না, মানে কখনো তো আমরা কেয়ার করতে দেখি নাই, নাম্বার ওয়ান। তাহলে আমি হাই ভ্যালু ম্যান কেমনে পাবো? দেন আমাদের অনলি ফ্যান গ্রুপ আছে, আমাদের জাস্ট জামা খুলে 2000 টাকা দিলে এই ধরনের সার্ভিস আছে। যখন এই ধরনের সার্ভিস এবং আপনি মনে করছেন বেস্ট ফ্রেন্ডের গল্প আছে, এবং আমরা বেস্ট ফ্রেন্ডের গায়ের মধ্যে হেলে রাতের বেলা ঘুমায় মনে করব, এবার যদি সে সেক্সুয়ালি অ্যারাউজড হয় তাহলে এটা তার প্রবলেম। হ্যাঁ, এবং আমরা মনে করবো যে আমি তো ঠিকই ছিলাম, আমার 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 অধিকার ছিল যে এখানে আমি প্রোটেক্টেড থাকবো। এক্সপেকটেশনটা যে রং, এটা আপনি কে শিখাবে আপনাকে? কোনো ভ্যালু সিস্টেম তো পাচ্ছে না আসলে। আমি যে জায়গাটাতে আসলে আসার চেষ্টা করছিলাম হাই ভ্যালু ম্যানের পয়েন্ট থেকে, যখন এই ধরনের আমাদের রোলটা কোথায়, যখন আমরা আমাদেরকে এতটা চিপ হিসেবে বছরের পর বছর, যুগের পর যুগ আমরা মেনে নিই এবং সেটারই আমরা দাসত্ব করতে শুরু করি, দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট টিপিং পয়েন্ট যখন লো ভ্যালু ম্যানের পরিমাণ বাড়তে থাকে। সো যিনি রাতে অফিস থেকে এসে ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করছেন না, সেটা তার কাছে বোরিং লাগছে, রাদার আমার খুবই খুবই অ্যাট্রাকটিভ ফিমেল বডির প্রতি আমার একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে। তো অ্যাট দ্য সেম টাইম পর্নোগ্রাফি অলসো, সারা রাত ধরে আপনি পর্নোগ্রাফিতে দেখলেন যে ফিমেল বডি ইজ নাথিং বাট একটা কি বলবো অবজেক্ট বলেন, প্লেজার বলেন, ভালগার, এখানে আপনি পেইন দিতে পারেন, তাতেও তারা হাসছে। সো আপনাকে আমি কিভাবে বুঝাবো যে এটা কতটা আনরিয়েলিস্টিক? একটা 15 বছর কিভাবে শিখবে? কোনো গ্রেস অ্যান্ড অ্যাফেকশন নাই। এবং তারাই আবার খুব ভং ধরে সকালবেলা বলবে যে পর্নের ভালোর পক্ষে অনেক রিসার্চ আছে,
অবশ্যই অনেক রিসার্চ আছে, কিন্তু আপনার 15 বছরের জন্য আমার রিসার্চের একটা বড় প্রবলেম আমার নিজের কাছে মনে করি একটা রিসার্চ ফাইন্ডিং থাকতে পারে, বাট ইন্ডিভিজুয়াল কিভাবে ওই রিসার্চের সাথে কানেক্টেড ইজ আ হোল ডিফারেন্ট স্টোরি। কারো হয় যে আমি ধরেন পর্নোগ্রাফি 25 বছর ধরে দেখছি, এটা আমাকে স্টিল আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু এই উদাহরণও ভুরি ভুরি আছে যে মাত্র 6 বছর ধরে দেখছে সিভিয়ার ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্ট, কারণ যে পরিমাণ স্টিমুলেশন তার পিনাইল ইরেকশনের জন্য দরকার তার সাধারণ বাঙালি গৃহবধূ ওয়াইফ সেটা তাকে প্রোভাইড করতে পারে না। যে পরিমাণ ভালগার এবং সেক্সুয়াল স্টিমুলেশন তার প্রয়োজন হয় সেটা তার এখন নাই, এদিকে সে টেস্টোস্টেরন মাপাচ্ছে, 14 কোটি টাকার হার্বাল মেডিসিন খেয়ে ফেলেছে, বাট হচ্ছে বুঝতে পারছে না হোয়ার ইজ দ্য প্রবলেম, বিকজ ইউর ব্রেইন ইজ ডিফারেন্টলি ট্রেন্ড। সো এখন আমাকে যদি বলেন যে এই রিসার্চের ফাইন্ডিং এই মানুষটার জন্য কিন্তু 100%। ইভেন মেয়েদের ক্ষেত্রে এটা সত্যি, যখন একটা মেয়ে পর্ন এডিকশন বা সেক্স টয় ইউজ টু, তার হাজবেন্ডের পক্ষে আর সম্ভব না। না, আমি এখানে সত্যি কথা বলতে কি আমরা মোটামুটি একটা খুব ম্যাচিওর একটা ক্রাউড আপনার আছে, তো অন দ্যাট নোট তো অনেক কথাই বলা যায় যে আমরা যদি ফিমেল আমি কি বলবো অর্গ্যাজমের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, সায়েন্টিফিক্যালি এটা কিন্তু অনেক ডিফারেন্ট। যেভাবে আমরা নাটক সিনেমাতে দেখে অভ্যস্ত যে একটা ফিজিক্যাল ইন্টিমেসি হচ্ছে অ্যান্ড ইটস এক্সট্রিমলি প্লিজিং ফর দ্য ফিমেল, দ্যাটস নট দ্য কেস। আমার চেম্বারে অনেকে এটাই কনফিউজড হতে আসে যে এটা কি আমার হাজব্যান্ডের প্রবলেম যে উনি আমাকে প্লেজারটা দিতে পারছেন না, এবং জাস্ট অনেক সময় আমি বলবো পরকীয়া জাস্টিফিকেশন হিসেবেও যে আসলে এটা আমার হাজব্যান্ডের প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি ট্রাই করেছি, সেখানেও আমি আসলে ইমপ্রুভ করতে পারি নাই, দেন আমার মনে হচ্ছে যে অন্য কোনো ইনফরমেশন আছে। দেন আমরা যখন এটাকে ক্লিয়ার করি যে ফিমেল অর্গ্যাজমিক অনেকটা একটা জুয়া খেলার মতো ব্যাপার, ইফ ইউ আর লাকি ইউ আর এক্সট্রিমলি লাকি, ইফ ইউ আর আনলাকি তাহলে চেঞ্জিং পার্টনার ইজ নট দ্য সলিউশন এন্ড অফ দ্য ডে। ব্রাদার এখানেও আমাদের অনেকভাবে আমরা এটাকে সলভ করতে পারি, সেই আলোচনাটা ভিন্ন। বাট আমি যেটা বলতে চাচ্ছি, একটা পর্নোগ্রাফিতে একটা ফিমেল যখন এই ধরনের প্লিজিং জিনিসপত্র দেখে অ্যান্ড প্র্যাকটিক্যালি তার ইন্টিমেট রিলেশনশিপটা এক্সট্রিমলি বোরিং, কে এটাকে 50 ইয়ার্স ধরে ক্যারি করে, বা ওই মানুষটার মানে অবস্থানটা তার কাছে আসলে কোথায় চলে যায়। তবে এখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং মেয়েদের জন্য বোঝা, যে মেয়েদের জন্য সায়েন্টিফিক্যালি কিন্তু এটা প্রমাণিত যে আমরা ইমোশনাল ইন্টিমেসিটা অনেক সময় ফিজিক্যাল প্লেজারের চেয়ে তো অনেক উপরে জায়গা করে নেয়, কমফোর্ট, লাভ অ্যান্ড ট্রাস্ট। একটু আগে আপনারা শুরুতে একটা আলোচনা করছিলেন না যে দাদি নানি তারা কিন্তু এত ফ্রাস্ট্রেটেড কোনো কিছু ছিল না, হ্যাঁ, কারণ তাদের কাছে বেসিক্যালি দেয়ার আর 237 রিজন কেন আপনি ফিজিক্যালি ইন্টিমেট হবেন এবং কেন এটা কারণ আছে, এই কারণে আপনি ইন্টিমেট হইতে পারেন। প্লেজার অনেক নিচের একটা জিনিস, ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট কানেকশন, বন্ড, ট্রাস্ট, লয়্যালটি, যা কিছু বলেন, এগুলো প্রত্যেকটাই সার্টেন সেটস অফ হ্যাপিনেস দেয় মানুষের, গ্র্যাটিফিকেশন দেয়, যেটার সাথে আসলে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনটাকে মিলানো যাবে না, বাস ইটস আ হোল সেট অফ থিংস যেটা একটা রিলেশনশিপে পারপাস ক্রিয়েট করে। সো আমাদের অনেক দাদি নানি 12টা বাচ্চা দাদার সাথে খুব হ্যাপি, আমি আমার দাদিকেও দেখেছি, বাট জীবনে আমি শুনি নাই যে, বাট আমিও খুব ওপেন ডিসকাশন করেছি আমাদের যাদের একটু সিনিয়র তাদের ইন্টিমেট রিলেশনশিপ, কারণ আমাদের তো ডায়নামিক্সটা বুঝতে হবে, চেঞ্জটা বুঝতে হবে। বাট বলতেছে যে ইট ওয়াজ ওকে, যখন ওটা পেয়েছে দ্যাট ওয়াজ নাইস, বাট ওয়েন এটা কিরকম কিছু ছিল না দ্যাট ওয়াজ অলসো নাইস, কারণ হচ্ছে যে দ্যাটস নট দ্য অনলি থিং যে আমরা একটা রিলেশনশিপ ক্রিয়েট করেছি। একটা অশিক্ষিত মানুষের মুখ থেকে যদি এটা বেরোতে পারে, এডুকেশন আমাদেরকে আজকে কোন জায়গায় নিয়েছে যে আমরা এটাকে অ্যাকনলেজ করতে শিখলাম না, এবং আমরা বলছি যে উই ডোন্ট নিড মেন, কারণ আমরা হাই ভ্যালু ম্যানকে সার্চ করার জন্য আমাদের পেশেন্স নাই, অথবা ওটাকে ভ্যালু করার মতো আমরা মাইন্ডসেটে বড় হচ্ছি না, মেবি ফর দিস সিস্টেমেটিক করাপশন। ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে কি যে আপনার কয়েকটা জিনিস আমার মাথায় আসলাম, জাস্ট বলে ফেলি। সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি চিন্তা করেন, ধরেন 44 বছরের একটা হাজব্যান্ড ওয়াইফ, যাদের মানে দুইটা ফ্যামিলিতে, ধরেন একটা হাজব্যান্ডের ক্যান্সার হইলো, আবার একটা ওয়াইফেরও ক্যান্সার হইলো, তারা ম্যারিড, তারা লয়াল, তারা ম্যারিড ফর 20 ইয়ার্স, তারা কিভাবে একজন একজনকে টেক কেয়ার করবে, গিভেন দ্যাট ক্যান্সার হয়তো মানে লম্বা সময় ধরে বা পার্মানেন্টলি তাদেরকে ইউনো ডিফারেন্ট করে দিবে শারীরিকভাবে। অ্যাট দ্য সেম টাইম ধরেন 44 বছরের অন্য দুইজন পুরুষ এবং নারী সমান রকম শিক্ষিত, এবং তারা বিয়ে করে নাই, এবং দে হ্যাড মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, তারা প্রস্টিটিউট হতে পারে, মেল এসকর্ট হতে পারে, হোয়াট এভার, তারা কোথায় অ্যাফেকশনটা পাবে?
হোয়াট উইল হ্যাপেন টু আ 44-year-old woman যে আসলে বিয়ে করাটাকে কখনোই যুক্তিগত মনে করে এবং তার ক্যান্সার হয়েছে, অ্যান্ড কোথায় সেই গ্রেস, লাভ, অ্যাফেকশন পাবে? অ্যান্ড কম্পেয়ার টু দ্যাট একটা ম্যারিড ওমেন বা ম্যারিড মাম যার হয়তো বা 2টা বাচ্চা আছে এবং হাজব্যান্ড আছে, অথবা হাজব্যান্ডের ক্যান্সার হলো বা ওয়াইফের ক্যান্সার হলো, একটা ফ্যামিলি কিভাবে সেই ক্যান্সার ট্রিটমেন্ট করে। সো সেখানে ডেফিনেটলি যখন একটা ক্যান্সার হয় ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম, you are, sexually unavailable. But because you have a loving, caring family, they overlook many things because of the loyalty and care and affection যেটা আপনি গত 20 বছর ধরে দিয়েছেন। And all of a sudden, যখন আপনার এরকম কোনো ফ্যামিলি as an institute absent, completely absent, তখন কে আপনার? অল অফ আ সাডেন আপনি দেখতেছেন কোনো কিছু আপনাকে ফুলফিল করে না। এভরিথিং ইজ লাইক পায়ের নিচে মাটি নেই, সোজা কথা। এবং এটা পুরুষদের ক্ষেত্রে সত্যি, এটা নারীদের ক্ষেত্রে আরো বেশি সত্যি অনেক ক্ষেত্রে। বিকজ আফটার আ সার্টেন এজ ইউ রিয়েলি ওয়ান্ট দ্যাট গ্রেস, সেন্স অফ প্রোটেকশন অ্যান্ড অল অফ দ্যাট। টিন্ডারের একটা খুব ইন্টারেস্টিং স্টাডি আপু ভাবি যখন বলতেছে আমার কাছে মনে ছিল, সেটা হচ্ছে যে টিন্ডার একটা স্টাডিতে বলতেছে, এটা প্রবাবলি 2021-এর, সেটা হচ্ছে যে 60% টিন্ডারে, উইচ ইজ দ্য লার্জেস্ট কি বলবো ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম গ্লোবালি, 60 to 70% ছেলে 60 to 70% মেয়েকে রিচ আউট করে, কিন্তু 80% মেয়ে মাত্র 5% ছেলেকে রিচ আউট করে। তাহলে একটা বিশাল সংখ্যক ছেলে কোনো মেট পাচ্ছে না, এবং বিশাল সংখ্যক মেয়ে শুধুমাত্র অল্প কিছু ছেলেকে খুঁজতেছে। অল্প কিছু ছেলের ক্রাইটেরিয়া আসলে কি, যেটা আমরা ফায়ার ক্র্যাকার বলছি? এক্স্যাক্টলি, ওই এক্স পরিমাণ অ্যামাউন্ট অফ টাকা, ওয়াই পরিমাণ লুকস, জি পরিমাণ সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল অফ দ্যাট। সো তাহলে কি হইলো? তাহলে কি মেয়েরা সুপ্তভাবে পুরুষতন্ত্রের দিকেই যাচ্ছে? কারণ এটাই তো পুরুষতন্ত্র, এক্স্যাক্টলি, যে কিছু মেয়ে, কিছু ছেলে, কিছু ছেলে মেয়েদেরকে যা ইচ্ছা তা করতেছে। ওয়েল, টিন্ডার দেখাচ্ছে যে মেয়েরা তো এরকম একটা কিছু করছে, এবং এটাকে যদি আমি আরো সর্ট অফ হারমোনি তৈরি করতে যাই, এটাই তো হইতেছিল যখন বেসিক্যালি সমাজে লজ্জা ছিল, যেখানে একটা রেগুলার মেয়ে একটা রেগুলার ছেলের সাথে সংসার করতো ফর 50 years, দ্যাট ওয়াজ মোর অফ আ হারমোনি। অ্যান্ড দেন যখন আমি এটাকে ওপেন করে দিছি এবং লজ্জা উঠাই দিছি এবং যা ইচ্ছা তা করতে দিছি, ওয়েল দ্যাটস, হ্যাঁ, মানে ইলন মাস্কের এক একটা ফ্যামিলিতে অলমোস্ট কারোর সাথেই তার বিয়ে হয়নি, বা বিয়ে হইলেও টিকে নাই, এক এক জায়গায় এক এক বাচ্চা, অ্যান্ড স্টিল সব মেয়েরা ইলন মাস্কের বউ যেচ্ছে। অ্যান্ড দেন ইলন মাস্ক অনেক মেয়ের কাছেই একটা পুরুষতন্ত্রের খারাপ ছবি, এটা অনেকবারই আমি দেখছি। বাট দিনের শেষে যে মেয়েগুলা শাহরুখ খানের কনসার্টে লাফাইতেছে, তারা কি আসলে শাহরুখ খানকে সবসময় লয়াল মনে করে? আই ডোন্ট নো, প্রবাবলি নট, দে ডোন্ট ইভেন কেয়ার। সো ইউ সি, ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট যা বলা হইতেছে আর যা করা হইতেছে দুটোর মধ্যে একটা গ্যাপ আছে। যা ফ্যান্টাসাইজ করা হচ্ছে আর যা স্বাধীনতার নামে বলা হচ্ছে, দুটোর মধ্যে একটা বড় রকমের গ্যাপ, এবং এই গ্যাপটা প্র্যাকটিক্যালি ছেলেদেরকে যত না বেশি ক্ষতি করে, আমার কাছে মনে হয় মেয়েদেরকে আরো অনেক বেশি ক্ষতি করে, বিকজ দে ডোন্ট নো হোয়াট ইজ, মানে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক কোন একটা পয়েন্টে। এবং আমার কাছে ইদানিং মাঝে মাঝে এটা আমি খুব একটু ডিফারেন্টলি চিন্তা করি, পার্টিকুলার কিছু ইনসিডেন্টস দেখে, যে আমরা যত এম্পাওয়ার্ড হচ্ছি, সেটা ফাইন্যান্সিয়াল বলেন বা স্টেটাসের দিক থেকে, এডুকেশনের দিক থেকে, আমার কেন যেন মনে হচ্ছে কি জাস্ট টেবিলটা ঘুরে যাচ্ছে জুলুমের। মানে এতদিন ধরে আমরা বলতাম পেট্রিয়ার্কির কারণে আমরা এত ধরনের অপ্রেস, দেন আমরা লিবারেটেড যদি হই, তাহলে আমাদের এমন একটা কিছু উদাহরণ তৈরি করতে হবে যে আমরা বলতে পারবো যে জুলুমটা আমাদের সাথে হয়েছে, এখন সে জুলুমটা সমাজে নাই। দেন আপনি দাবি করতে পারবেন জেন্ডার ওয়াইজ, যদি আপনি লড়াই করতে চান যে আমি সুপিরিয়র জেন্ডার ওয়াইজ, রাইট? কিন্তু আসলে কি সেদিকে আমরা যাচ্ছি কিনা? আমার কাছে মনে হয় জাস্ট টেবিলটা ঘুরছে। আমি এটার উদাহরণে না কয়েকটা জিনিস বলি। অনেক মেয়ে আমরা এখন আয় করি, আমরা এম্পাওয়ার্ড হয়েছি, কিন্তু আমাদের মাইন্ডসেটের ভিতরে থেকে আমরা, তার মানে আমি প্রোটেক্টর এবং আমি প্রোভাইডার, এই মাইন্ডসেটে আমরা পৌঁছাতে পারছি কিনা আস্তে আস্তে। কারণ এইটা ছিল সেই একক ফান্ডামেন্টাল কোয়ালিটি যেটা এত বছর ধরে পুরুষদেরকে সামনে আগায় রেখেছিল মোস্টলি। মানে এটা আমার কাছে মনে হয়, তারা পরিবারের দায়িত্ব নিত, প্রোভাইড করতো, প্রোটেক্ট করতো, রাইট? এখন দেখবেন যে, আমি এটা একটা রিসেন্ট এক্সপেরিয়েন্স থেকে বলছি, একজন ভদ্রমহিলা 1.5 লাখ টাকা বেতন পান, এবং যে কোনো কারণে হোক ভদ্রমহিলার হাজব্যান্ড কিছু করছেন না, মানে কোভিডের পরে তার জব চলে গেছে, পড়ছে না। আপনি তার সাথে যখন কথা বলবেন, তো দেখেন আপনার এম্পাওয়ারমেন্টটা হবে কি, এবার তো আপনি প্রোটেক্টর, এবার তো আপনি প্রোভাইডার, আপনার তো এটাকে সেলিব্রেট করতে পারার কথা।
যে আপনি একটা পুরুষকে নার্চার করতে পারছেন, বাট পুরোটা কণ্ঠ জুড়ে একটা আফসোস যে আমার হাজবেন্ড কিছু করে না, কারণ আমার বান্ধবীর হাজবেন্ড এটা করে। বাট দেখেন, আপনার এই যে ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, সাইকোলজিক্যালি এত বছর ধরে পুরুষ যে এম্পাওয়ারমেন্টের জায়গায় বসে আছে, আই অ্যাম দ্য পার্সন, আই অ্যাম দ্য কেয়ার গিভার, আই অ্যাম দ্য প্রোটেক্টর, আপনি সে জায়গাটার ধারে কাছেও নাই মাইন্ডসেটের দিক থেকে। তাই ওই যে হয়, যখন আমাদের শেখানো হয় উই আর নট রেডি টু নার্চার, আমার কাছ থেকে নার্চার করতে হবে, এটাও সরিয়ে নিলাম, অ্যান্ড আমার টাকা পয়সা আছে, এটা কিন্তু আমাদের হেল্প করছে না। প্লাস অ্যাট দ্য সেম টাইম ধরেন এতশো বছর ধরে চিন্তা করেন, বহু নারী তো কাজ করে না, তারা ঘরেই ছিল। অবভিয়াসলি আমি বারে বারে আমরা বলছি, আমরা পুরুষদের রোল নিয়ে সমালোচনা করলে আমার আরো 10টা পডকাস্ট আমাদের লাগবে, সেটা আছে, সেটা এক্সিস্ট করে। বহু নারী ঘরে ছিল, পুরুষ তাদেরকে প্রোভাইড করেছে। আমি একটা সোসাইটি চিন্তা করি মাঝে মাঝে, কোনো পুরুষ ঘরের বাইরে কাজ করতে চাচ্ছে না, দে ক্যান চুজ। এখন আপনিও এডুকেটেড, আমি এডুকেটেড, মন এডুকেটেড, আপনি আমার হাজবেন্ড বললো যে না, আমি চেম্বার যাব না, বাসায় থাকবো। আমরা কি এটা সাইকোলজিক্যালি রেডি নেওয়ার জন্য? তাহলে আমরা যেই থাকে না যে কার মতো কে হইতে চাচ্ছে, কার চেতে কি প্রমাণ করে দেখাতে চাচ্ছে, ওভারঅল আইডিয়াটা যে এত শ্যালো, এটা বলার বাইরে। এবং আমরা যখন বিয়ের কথা হয়, দেখেন একটা ছেলে অনেক সময় দেখা যায় র্যান্ডম একটা মেয়েকে বিয়ে করে নিয়ে কিন্তু চলে যাচ্ছে। আমরা বিয়ে করার আগে তার টাকা পয়সা আছে কিনা মিনিমাম এটাতে আমি দোষের কিছু বলছি না, আমি মাইন্ডসেটটাকে বোঝার চেষ্টা করছি। এত কেন সিকিউরিটি আমরা খুঁজতেছি যখন আমরা মনে করি আমরা এত এম্পাওয়ার্ড, আমাদের কিচ্ছু লাগবে না, আমরা স্বয়ং সম্পূর্ণ। বাট সাইকোলজিক্যালি আসলে আপনি সেই অনেক বড় ফ্রিডমের ধারে কাছেও নাই। আমি খুবই কম সংখ্যক নারীকে দেখেছি যারা এক্সক্লুসিভ ব্রেডউইনার হইতে চায় না চায় না। এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি তারা যেটা চায় সেটা হচ্ছে যে আমি ব্রেডউইনার হব, হ্যাঁ, এবং আমি চাই আমার হাজবেন্ড বার্গার উইনার হবে। You know what I mean? Yes, I know. এবং আমি আপনাকে আমার হাজবেন্ড কিছুই উইন করবে না, এবং সে বাচ্চা পালবে আর আমি ব্রেড উইনার হব, এটা 40 বছর বেশিরভাগ মেয়ে একদমই পছন্দ করে না, ইরেসপেক্টিভ অফ কোন কান্ট্রির কথা আমরা বলছি। সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা আমার কাছে মনে হয় যে একটা পুরুষ ধরেন আমাদের যেটা হয়ে গেছে, আমরা বলতেছি সব পুরুষ খারাপ, কিন্তু আমরা আরেকটু অল্টারনেটিভলি বলতে পারতাম যে আমাদের অ্যাসার্টিভ মাস্কুলিনিটির পুরুষ দরকার। এটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড কমিউনিকেশন। যখন আমি দুটার মধ্যে বলবো, ফার্স্ট ওয়ান ইজ টক্সিক, কোনো ভবিষ্যৎ নাই, বাট সেকেন্ড ওয়ান এটা আপনার এক্সপেকটেশনকে ক্লিয়ার করে যে আপনি আমার কাছে হাই ভ্যালু ম্যান, কেন আমি আপনাকে একটু রেসপেক্ট করবো, রাইট? মেয়েদের ধরেন থাকে না যে আমি ডক্টর মনমন্ত তাইকোন্ডো ব্ল্যাক বেল্ট আছে, আমি ওর উদাহরণ দিয়েই বলি, ও যত তাইকোন্ডো তোর ব্ল্যাক বেল্ট থাকুক, রাত 12টা বাজে ওরা যদি হাজব্যান্ড ওয়াইফ বাইরে থাকে, এটা একটা খুবই 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 জেনুইন সুইট এক্সপেকটেশন, যে কোনো কারণে তৈরি হয়েছে এত বছর ধরে। ফাহাদ যদি ওকে প্রোটেক্ট করে, শি উইল ফিল গুড। যদিও সে নিজে দাঁড়াইতে পারে, যদিও সে নিজে হাত পা ভেঙে ভর্তা বানাই দিতে পারে, গাড়িটা আমিও খুলে গাড়ির ভিতরে ঢুকতে পারি, বাট ইট ফিলস গুড যখন একটা আমার পার্টনার বা একটা মেল ফ্রম দ্য সোসাইটি, ইটস ওকে আমার জন্য আলাদা বাসে সিট আছে, বাট ইটস ভেরি এম্পাওয়ারিং যে একজন আমার জন্য সিটটা ছেড়ে দেয়। সো আমি মনে করি যে একটা ছেলের প্রতি একটা মেয়ের যে অ্যাট্রাকশন তৈরি হয়, এই জায়গাটাতে সার্টেন অ্যামাউন্টের আলফা টক্সিক সেন্সে আমি বলছি না, আমি বলছি অ্যাসার্টিভ মাস্কুলিনিটিটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাসার্টিভ মাস্কুলিনিটি সবসময় স্ট্রং উইমেন যারা তাদের ফুল ফেমিনিন এনার্জিকে সাবমিট করতে পারে এমন এনভায়রনমেন্ট তৈরি করে। ফ্র্যাজাইল মাস্কুলিনিটি টক্সিক ফিমেল অথবা আমি টক্সিক ফেমিনিনিটি বলেন বা এটা তৈরি করে। আমি এভাবে যদি বলি, ধরেন আপনার পেছনে নুতুপুতু হয়ে আছে, ব্যাগ ক্যারি করতেছে, সেক্সোলজির পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আপনাদের ইন্টিমেট রিলেশনশিপ নিয়ে আমার কোয়েশ্চেন আছে, বিকজ আপনি একটা ক্যাট তৈরি করছেন ওভার দ্য টাইম, অ্যান্ড নাও অ্যাট সার্টেন প্লেস ইউ আর এক্সপেক্টিং আ লায়ন। হ্যাঁ, সো সরি টু সে যে দ্যাটস দ্য রিয়েলিটি। আমরা যখন পাওয়ার ডাইনামিক্সের মিস ইউজ করি, এটার যে এফেক্ট সেটা খুবই খুবই ব্রুটাল, খুবই খুবই ডিপ, খুবই খুবই র। এবং মেজরিটি সেন্সে আপনি যখন এতগুলো ফিলসফি সমাজের মধ্যে এত কিছু চলছে, আমি একটা কিছু হয়ে গেছি, অ্যান্ড দেন বেসিক্যালি ইটস নাথিং বাট হিপোক্রেসি এন্ড অফ দ্য ডে। রাইট। সো আমি একটা ওই যে গল্প লিখতেছিলাম, আমার বউকে গল্পটা বলতেছিলাম যে এই যে তোমরা যে কাউন্সিলিং করো, আমার বউ বলতেছে একদিন যে এই যে এটা একটা
মানে কাউন্সিলিং করো, এখানে সর্ট অফ এই যে সেক্সুয়ালজি যে নোংরা নোংরা কথাবার্তা বললো, আমার বউ এগুলো একদম পছন্দ করে না। তো বলছে যে আসলে সমস্যাটা কি, সবাই তো ভালোই আছে, প্রবলেমটা কি তোমার? মানে আমার ওয়াইফ একটু মানে সর্ট অফ নিজের মতো থাকতে পছন্দ করে, সিম্পল ওয়েতে চিন্তা করতে পছন্দ করে। তো আমি তাকে বললাম যে ধরো তুমি একটা কল্পনা করো, যে এটা একটা সিম্পল একটা কল্পনা, যে একটা মেয়ে আসছে, মেয়েটার নাম ধরো পিঙ্কি, ছেলেটার নাম ধরো বিল্লু, রাইট? সো বেসিক্যালি যেটা সেটা হচ্ছে গিয়ে যে জাস্ট একটা 1 মিনিটের একটা খুব ছোট একটা গল্প। সেটা হচ্ছে যে পিঙ্কি কাউন্সিলিং এ আসছে বিল্লুকে নিয়ে, পিঙ্কি আর বিল্লু হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। তো পিঙ্কি বলতেছে যে ইয়াহিয়া ভাই আমি একটা বিরাট প্রবলেমে আছি, আপনি এটা ঠিক করেন, বিল্লুকে ঠিক করেন। তো বিল্লু চুপচাপ বসে আছে। তো পিঙ্কি বলতেছে যে আমি যখন বিল্লুকে ইউনিভার্সিটিতে প্রথম দেখছি, বিল্লু ক্লাসের সবচেয়ে স্মার্ট প্রেজেন্টার ছিল, বিল্লু ছিল সব মেয়েরা তাকে পছন্দ করতো, সে ছিল সবচেয়ে কনফিডেন্ট, সবচেয়ে আউটস্পোকেন, মানে যেভাবে হাঁটতো চলতো ফিরতো, হোয়াট আই মিন, লাইক তাকে দেখলে মনে হইতো একটা বাঘ, কিছু একটা সেটা বাঘ, রাইট? সে একটা বাঘ। সেটা বাঘ। সো তাকে সিংহ। হ্যাঁ তাকে বাঘ বা সিংহ হোয়াটএভার। সো বেসিক্যালি তাকে সবাই পছন্দ করতো, এন্ড দেন আমি তার প্রেমে পড়ি বিকজ সে বাঘ। তো প্রেমে পড়ার পরে তখন আমি যেটা দেখলাম সবই ঠিক আছে, এই সেই হ্যান ত্যান। আমি যখন বিয়ের জন্য মায়ের সাথে পিঙ্কির মায়ের সাথে কথা, পিঙ্কির মা বললো যে দেখ একটু তো তুই তো আমাদের একমাত্র মেয়ে, তোর তো একটু হাল ধরতে হবে, তোকে শক্ত হবে, জামাইকে এটা করতে হবে এটা করতে হবে। তো পিঙ্কি বুঝলো মেসেজটা। তো পিঙ্কি যেটা করলো সেটা হচ্ছে গিয়ে যে পিঙ্কি বলতেছে যে এইটারে আমি একটু ঝাড়ি দিলাম, ফ্রেন্ডদের সাথে মিশতে পারবা না, এই করতে পারবা না, সেই করতে পারবা না, এতটা পরে বাড়ি যেতে পারবা না, এতক্ষণ আমাকে অ্যাটেনশন দিতে হবে, মানে আমি ওরে মোটামুটি যেন আমি তাকে ডমিনেট করতে পারি, এই জন্য আমি তাকে ওরে বিয়ে করলাম। এবং বিয়ে করে ওর কাছ থেকে ওর বাবা মার দূরত্ব তৈরি করলাম, ফ্রেন্ডের দূরত্ব তৈরি করলাম, খেলা বন্ধ করলাম, সবকিছু বন্ধ করে ওকে আমরা বিড়াল বানাইলাম। এখন সে মোটামুটি আমার কথা শুনে আমার সাথে কোনো কিছুতে দ্বিমত পোষণ করে না, এখন মোটামুটি সে বিড়াল। আমি বললাম যে ঠিক আছে পিঙ্কি আপা, তাহলে তো আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, আপনি বাঘকে পছন্দ করে প্রেম করে বিয়ে করছেন, এখন আপনার বিড়াল Sweet পাইছেন, তো এখন সুইট বিড়াল হয়ে গেছে, এখন তো কোনো প্রবলেম নাই। তখন পিঙ্কি বললো না এখানেই তো প্রবলেম। আমি বললাম প্রবলেমটা কি? প্রবলেমটা হইলো, পিঙ্কি বলতেছে যে ভাই প্রবলেমটার জন্য তো আপনার কাছে আছে, প্রবলেমটা হচ্ছে এখন আমার এই বিড়ালকে ভাল লাগে না, আমি Attractive লাগে না। আমার অ্যাট্রাকটিভ লাগে না। আমি এখন অফিসে দেখি Exactly. অন্য সিংহ, অন্য বাঘ, Exactly. এগুলাকে দেখলে আমার কাছে Exactly, that's right. একটা ফ্যান্টাসি হয়, আমার কাছে ভাল লাগে। কিন্তু আমি যখন আমার বিল্লুর দিকে তাকাই, আমার কাছে মনে হয় যে এটা কি, হ্যাঁ, Charmless. ওটার মধ্যে কোনো চার্ম নাই, ওর মধ্যে কোনো নাই, ঝগড়া করাও যায় না তার সাথে, কিছুই হয় না। ও তো মানে কিছু বলার আগেই রাজি, রাইট? ইউ নো হোয়াট আই মিন। সো আমি তোকে নিয়ে হ্যাপি না। তখন আমি বললাম যে আচ্ছা তাহলে আপু, পিঙ্কি আপু, আপনি কি চান? বাঘ প্রেম করছেন, এটা বিড়াল বানাইছেন, এখন আবার বাঘ খুঁজতেছেন, চানটা কি? উনি যেটা বলছে আমরা খুবই সিম্পল জিনিস চাই, সেটা হচ্ছে কি যে যখন সূর্য থাকবে আকাশে সকালবেলা দুপুরবেলা, ও থাকবে একটা বিড়াল, আর যখন চাঁদ উঠবে আকাশে তখন সে থাকবে একটা বাঘ। আপনি গেলে এটা কাউন্সিলিং করে ওকে ঠিক করে দেন। সো আমি আমার বউকে বললাম এটা এই যে exactly গল্পটা, right. এইটা হইলো গিয়ে বেসিক্যালি যে ইয়েটা, যে মানে নারী স্বাধীনতা মেয়েদেরকে কিছু কিছু জায়গায়, সব ক্ষেত্রে না, একটা বিকৃত আকাঙ্ক্ষা দিছে, যে আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং তার ফ্রাস্ট্রেশন কখনো সমাধান হবে না, বিকজ সে যেটা বাস্তবতা আর যেটা ফ্যান্টাসি, দুইটার মধ্যে একটা বিরাট গ্যাপ। আমি একটা ছোট জিনিস একটু অ্যাড করি, একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। সেটা হচ্ছে যে খুব স্বাভাবিক, লাইভ স্ট্রিং এ তো আমরা কনফিডেন্সিয়াল ব্যাপারটা তো ভাঙতে পারবো না, কিন্তু আমাদের কাছে তো আসলে খুবই হাই প্রোফাইল অনেকে আসেন, উদ্যোক্তা এরকম অনেককে আমি পাই। উদ্যোক্তার কথা নতুন করে বলছি কেন, ওনাদের একটা বাড়তি ব্যস্ততা, বিশেষ করে যারা অনলাইন। তো এরকম খুবই রিনাউন্ড অনেককে আমার খুবই কাছে থেকে তাদের সাথে আমার বসা হচ্ছে। তো এক্সট্রিম সাপোর্টিভ হাজব্যান্ড অবশ্যই প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্নের জায়গা, যে যেভাবে আমি চাবো। কিন্তু অনেক সময় হয় কি, তখন অনেক সময় যদি জিনিসটা বাবার মতো হয়ে যায়, মানে সে আমার খাওয়ার খোঁজ নেয়, মাথায় আলটায় দেয়, এটা হয় একটা সময় আপনি খুব প্রেমিক পুরুষের অভাব বোধ করতে থাকেন। আমার অন্তত কয়েকশো, বা আমি তো বলবোই, আমার এই এক্স্যাক্টলি এক লাইনে যদি আমি বলি যে আমার জামাইটা বাবা টাইপ হয়ে গেছে, সো আমি তার প্রতি এখন আর সেক্সুয়াল অ্যাট্রাকশনটা বা ছেলে হয়ে গেছে। সে আমার ছেলে টাইপ হয়ে গেছে এখন। এবং আপনি তাদের রুটিনে ঢুকবেন, দেয়ার ইটস আ সেক্সলেস ম্যারেজ। আমাদের ডেফিনেশন ওয়াইজ যদি বলি যে 10 to 12 যদি পার ইয়ার আপনার সেক্সুয়াল আপনার ওয়াইফের সাথে, তখন এই নাম্বারটা আমরা সেক্সলেস ম্যারেজের খাতায় নিয়ে যাই।
সো 2 মাসে একবার মানে কিন্তু অটোমেটিক্যালি এটা সেক্সলেস ম্যারেজের। বহু ম্যারেজ কিন্তু এখন সেক্সলেস, হ্যাঁ। এবং এটার একটা বড় কারণে আমরা মনে করছিলাম ওই যে আমার টাকা আয় করতে হবে, ওই যে আমার অনেক কিছু বড় হতে হবে, বাড়িটা কিনতে হবে, গাড়িটা করতে হবে, কিন্তু আপনি খুবই ফান্ডামেন্টাল যে রিলেশনশিপ অ্যাসপেক্টসে যে বেয়ার মিনিমাম রেসপন্সিবিলিটিস, এটা কিন্তু আমরা খেয়াল করি নাই। এখানে আমি একটা কথা বলে আমি হয়তো আপনাদেরকে দিব, সেটা হচ্ছে সত্যিকার অর্থে আমি মাঝে মাঝে এই জিনিসটা খুব চিন্তা করি যে একটা আলফা মেল বলতে যেটা আমরা বুঝাই যে জেনুইন হাই ভ্যালু একজন মানুষ, হ্যাঁ, যার নিজের টাকা পয়সা আছে, এভরিথিং ওই মানুষটার আছে, বাড়ি ভর্তি তার চাকর বাকর আছে, হ্যাঁ। মেয়েরা মাঝে মাঝে দেখবেন কিছু ট্রোলিং পোস্ট করে, সার্টিফিকেট আছে তাও রুটি বানাইতে হইতেছে, বাচ্চা পালতে হইতেছে, এটা সেটা। সো আমি প্র্যাকটিক্যালি এবং পার্সোনালি খুব বিলিভ করি মেয়েদেরও পুরুষের দরকার নাই, পুরুষেরও আসলে মেয়ের দরকার নাই। এরকম একটা আলফা মেলের কথা চিন্তা করেন, আপনি না রানলে তার কিছুই আসে যায় না, সে আরো 10টা শেফ দিয়ে আসলে রান্না করে সার্ভাইভ করতে পারবে। এন্ড অফ দ্য ডে আপনি কি চান? এন্ড অফ দ্য ডে ওই ভদ্রলোক কি চায়? একটা ঘর যেখানে ফেরত আসতে ইচ্ছা করে, অসম্ভব ভালনারেবিলিটির দিনে মাথা কাত করে তার কাঁধে রাখা যায়, নো ম্যাটার আপনি কত এডুকেশনালি কোয়ালিফাইড হইলেন, কত কোটি টাকা আছে, এটা খুব জেনুইন হিউম্যান ভালনারেবিলিটি, জেনুইন হিউম্যান এক্সপেকটেশন। এবং আমি এখান থেকে একটু আপত্তি নিব, যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে আপু, যে আমি যেটা শুরু থেকে বলছিলাম যে আমরা আসলে মানে স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি, কিন্তু যারা সাফারার অলরেডি, যারা আমরা এই পথে হেঁটে গিয়েছি, ওনারা কিন্তু বলছে না যে প্রবলেমটা কোথায় বা তুমি এই পথে এসো না। এই ভয়েস আপনি আসলে কয়টা পাবেন? এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে, আপনি যে পাপাস প্রিন্সেসের কথাটা বললেন, ডেফিনেটলি আমরা মানে মেয়েরা ধীরে ধীরে নিজেদেরকে টপ লেভেলে নিয়ে যেতে গিয়ে আমরা আসলে কোথায় যাচ্ছি বা আমরা আসলে কি চাই, এই ডিপার কোয়েশ্চেনগুলা নিয়ে বসার কি আদৌ আমাদের সময় হচ্ছে কিনা। এখানে একটা ইম্পর্টেন্ট ডাইমেনশন আছে, সেটা হচ্ছে যখন আপনি মানে কি বলবো হাই ভ্যালু মেন, হাই ভ্যালু ওমেন, এবং এটা নিয়ে আমরা কথা বলতেছি মেয়েদের ফ্রাস্ট্রেশন অ্যান্ড এক্সপেকটেশন নিয়ে, এটা সেটা হচ্ছে গিয়ে যে অনেক ক্ষেত্রে আমরা মানে রিসেন্টলিও ইভেন যে মেয়েদের চাকরি করার দরকার নাই, আয় করার দরকার নাই, ছেলেরাই প্রোভাইড করবে, সো মেয়েদের কিছু করার দরকার নাই। আমি অপোজিট ডিরেকশনে যাচ্ছি। তো তো মেয়েদের এত ঝামেলা করার দরকার নাই, এত মানে এমপ্লয়াবিলিটি স্কিল, এন্টারপ্রেনারশিপ স্কিল মেয়েদের দরকার নাই, ছেলেরাই তো দিবে, তো মেয়েদের চাকরানি হওয়ার দরকার নাই, মেয়েরা রাজরানী হবে। ওয়েল, মেয়েরা তো রাজধানী ছিল না, মেয়েরা তো রাজধানী ছিল না, রাইট? একটা সিগনিফিকেন্ট অফ পুরুষ আমাদের সমাজের নেশায় আসক্ত, ইররেসপন্সিবল, ভেরি ইরেসপন্সিবল, রাইট? 37 বছর বয়সে 12 ঘন্টা গেম খেলে এবং 12 ঘন্টা আড্ডা দেয়, মাঝখানে কখন ঘুমায় সে নিজেও জানে না। সো ইমোশনালি কমপ্লিটলি আনঅ্যাভেলেবল। আরেকটা বড় সংখ্যক পুরুষ সিম্পলি অনৈতিক, আরেকটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পুরুষ আসলে নারী নির্যাতন করে, মানে জেনুইনলি করে, খুব বাজেভাবে করে। সো মেয়েরা যে নিজেদেরকে হাই ভ্যালু করবে, এটা যে সবসময় কোনো ওয়েস্টার্ন ফিলসফির কারণে অথবা তাদের অস্বাভাবিক কোনো উচ্চাসা, সেটা কিন্তু না। আমার যদি একটা মেয়ে থাকে, ইনশাল্লাহ হবে, বাট আমি বলতেছি আমিও কিন্তু আমার মেয়েকে আসলেই চাবো যে সে যেন অতিরিক্ত ডিপেন্ডেন্ট না হয়, টু আ পয়েন্ট ওয়ার সে একটা দায়িত্ব জ্ঞানহীন অনৈতিক পুরুষকে স্বাভাবিকভাবে মেনে নেয়। আমি চাবো যে তার মধ্যে ওই পরিমাণ শিক্ষা, যোগ্যতা, এমপ্লয়াবিলিটি স্কিল, বিজনেস স্কিল, হোয়াট এভার থাকুক, সো দ্যাট ডেফিনেটলি সে কারো ওয়াইফ হবে, বাট এট দ্য সেম টাইম সে যেন কারো দাস হইতে না হয় শুধুমাত্র টাকার জন্য। সো আমাদের সমাজে যে হাই ভ্যালু ওমেন তৈরি হয়েছে বা মেয়েরা যে হাই ভ্যালু হইতে চায়, এটার হ্যাঁ একটা পার্ট হচ্ছে ডেফিনেটলি যে একটা রং এক্সপেকটেশন মেবি, বা কখনো কখনো এলোমেলো কিছু চিন্তা, বাস্তবতা, ভুল চিন্তা, বাট এট দ্য সেম টাইম একটা বাস্তবতা যেটা, সেটা হচ্ছে সমাজে একটা বড়সড় দায়িত্বশীল নৈতিক পুরুষের অভাব আছে। দ্যাটস আ ট্রুথ। অ্যাবসলিউটলি, নো ডাউট। আমি ওটাই কিন্তু বলছিলাম যে 10টা পডকাস্টও শেষ হবে না ওইটা যদি আমরা বইটা খুলি, রাইট? কিন্তু অনেক সময় হয় কি যে সোসাইটিতে দুইটা এক্সট্রিম থাকে, যে একটা এক্সট্রিম হচ্ছে গিয়ে যে একেবারে মানে মেয়েরা একাই থাকবে, কাউকে লাগবে না, সব সমস্যা সমাধান করবে, আবার এবং তাদের প্রবলেমটা হচ্ছে গিয়ে যে তারা দিনের শেষে চায় কেউ লাগেজটা ধরুক, কেউ বাজারটা করুক, একা না থাকি। আবার অন দ্য আদার হ্যান্ড আরেকটা এক্সট্রিম সমাজের ন্যারেটিভ হচ্ছে মেয়েদের কিছুই করার দরকার নেই, চাকরানি কেন হবে, ছেলে তাদেরকে রাজধানী রাখবে,
অ্যান্ড দেন দিনের শেষে দেখা যাচ্ছে যে ওই পুরুষ মেয়েটাকে এক বাসায় রাখছে, ওই বাসার ভাড়া দেয় না, আবার বলতেছে আমি আরেকটা বিয়ে করছি। সো এবং এটা কিন্তু হচ্ছে সমাজে। সো সেটা আপনারা মনে করেন যে দুইটাই কিন্তু আছে, যে মেয়েরা যে চাকরানি হবে না রাজরানী হবে, তো রাজরানী হিসেবে তাকে রাখবেটাকে রাজা। রাজা কয়টা রাজা আছে সমাজে? সো রাজা নাই তো। সো এখানে তো আমি তো এই গল্পগুলো তো একেবারেই সত্যি। সো এখানে এটা তো আরেকটা narrative। কমপ্লেক্সিটিটা তো একটু বেশ জটিল। সো এখানে ডেফিনেটলি যেটা মোটা কমেন্ট দাগে- সেকশনে মানুষ কেউ আমাদেরকে পুরুষ বিদ্বেষী বলবে, কেউ নারী বিদ্বেষী বলবে, বাট দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে বাস্তবতাটা তো বেশ জটিল। So I guess the proper way to look at it is basically one of the way is that you want to be like, মানে আপনি পুরুষ হন বা নারী হন, নিজেকে রিসোর্সফুল করতে চান, বা আপনার মাথায় এটাও থাকা উচিত যে আপনি একা সারা জীবন দাপায় বেড়াবেন, এই মানসিকতাটা খুব ভুল। আমার এক্স্যাক্টলি, মানে আমার কাছে মনে হয় কি, ধরেন আমি একটা জিনিস করতে পারি অন্তত আমরা, যে আননেসেসারি লাইফকে কমপ্লিকেটেড না করা। যেমন ধরেন আমি একটা লেখাপড়া করেছি, আমার একটা বেবি নিতে হবে, সেজন্য আমি 2 বছরের গ্যাপ নিব, 4 বছরের গ্যাপ নিব, এই যে শেষ, মানে আমার জীবনটা শেষ, আমার কোনো ভ্যালু নাই, হয়ে গেলাম, এই ইকোটাকে প্রশ্রয় দেওয়া উচিত না। কিছু সময়ের জন্য হতে পারে আপনি জব করছেন, কিছু সময়ের জন্য হাজব্যান্ডের সাথে, সব হাজব্যান্ড তো অ্যাবিউজ করে না, আপনি যদি ঘরে থাকেন, কেউ লাভিং ওয়েতে সেটা সাপোর্ট করতে চায়, সেটাকে আমরা অনেক সময় ডিসঅ্যাডভান্টেজ মনে করি, বা সে এম্পাওয়ার করছে না বলে তাকে অনেক সময় বুলিং করা শুরু করি। আমার কাছে মনে হয় যে যখন যে সিচুয়েশনে থাকি, প্রত্যেকটা মেয়ের মাথায় থাকা উচিত যে আমি মধ্যে কি কি আছে, তার মধ্যে নলেজ, উইজডম, পার্সোনালিটি। আমার নানির কথা আমি একটা উদাহরণ না দিলে আমি এখানে না, সেটা হচ্ছে যে সম্ভবত উনি ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছেন, বাট তিনি প্রজ্ঞার দিক থেকে এমন একজন মানুষ ছিলেন যে পুরো মানে গ্রামের বড় বড় অনেকগুলো ডিসিশনে তার কাছে মানুষ আসতো। সো এটা আসলে কোত্থেকে এসছে? এটা এসছে হচ্ছে সেই যে হাই ভ্যালু উমেন বলতে যেটা আমরা বুঝাচ্ছি, এটার জন্য যে আপনার বিশাল কিছু হতে হবে তা না। অ্যাট দ্য সেম টাইম সমাজে কিছু কিছু জিনিসের বিরুদ্ধে সবসময় ভয়েস রেইজ আমাদের করতেই হবে। ডোমেস্টিক ভায়োলেন্স একটা, আমার মেয়েটা আমার কাছ থেকে প্রপারলি আমার সম্পত্তিটা পেয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসগুলো যখন তার থাকে, একটা মেয়ের অনেকগুলো স্কোপ আছে যেখান থেকে সে ফাইন্যান্সিয়ালি কিন্তু অনেক ভালো একটা জায়গায় থাকতে পারে। ওই জায়গাগুলো যদি আমরা একটু ক্লিয়ার করে দিতে পারি, প্রত্যেকের পায়ের নিচে, অনেকেরই পায়ের নিচে কিন্তু একটা মাটি তৈরি হয়ে যায়। তারপর সে তার সময়ের সুবিধা, সিচুয়েশন অনুযায়ী লাইফের একটা ক্যারিয়ার প্ল্যান করতে পারে, একটা ফ্যামিলি নিয়ে প্ল্যান করতে পারে। কিন্তু আমাদের মনে হয় যে জীবনে কি আপনি চান, এটা আগে ডিসাইড করাটা খুব ইম্পর্টেন্ট। ওটা নিয়ে খুব কনফিউজ থাকলে পুরো খেলাটাই আসলে এলোমেলো হয়ে যায়। এবং আমার কাছে আপু আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে, এবং আমরা তো মানে মেল ফিমেলের রোল রেসপন্সিবিলিটি নিয়ে অনেক কথা বললাম, এবং ওদের আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাগুলো নিয়ে আমরা কথা বললাম যে কেন এগুলো হচ্ছে। প্যারেন্টসদেরও কিন্তু মনে হয় একটা রোল আমরা এখানে একটু বলতে পারি, কারণ যখন আপনি টিনেজ একটা মেয়ের দায়িত্বের কথা বলছেন, হ্যাঁ, আমরা বাবা মারা কিন্তু ওদের চেয়ে আসলে আপগ্রেড কোনো চিন্তা করি না। আমরা যেটা ভাবে আমার সময় তো ছিল না, তোমার সময় হয় কেন, আমার মেয়ে একটা থট প্রসেসে যাচ্ছে এবং আমি বুঝতে পারতেছি এটা ওর জন্য আনহেলদি। কয়টা প্যারেন্টস আসলে এটা নিয়ে কথা বলে, জানতে চায়, বা ওর সামনে ওই রোল মডেলটা হিসেবে কাউকে সেট করে। একটা মেয়ে যখন টিনেজ পিরিয়ড থেকে নিজের মতো করে রোল মডেল খুঁজে খুঁজে বিভিন্ন আইডল সেট করে, বিভিন্ন থিঙ্কিং নোশন বা বিভিন্ন থিঙ্কিং প্যাটার্ন সে নিজের মধ্যে নিয়ে নেয়, ও কোনো কিছু দেখতেছে না এবং ওর প্যারেন্টস ওর এগেনস্টে বলতেছে, ও কিন্তু তখন ফিল করবে যে ওই প্রজন্ম আমাকে বুঝে না, ওরা ডাম্বার এবং আমাকে আরো স্মার্ট হইতে হবে। একটা ছেলেও কিন্তু এভাবেই যাবে, কারণ ও খুবই প্রিভিলেজড। সো তাহলে ওর প্যারেন্টস ঠিক আছে, ওদের মতো করেই চলতে হবে, এবং এখান থেকেও কিন্তু কিছু পার্থক্য আসে। আমি এটা কেন বললাম আমি জানি একটু আউট অফ দ্য কনটেক্সট হয়ে গেল, কিন্তু আমার মনে হয় কি যে আমরা যারা এখন প্যারেন্টস আছি তারা যদি বাচ্চাদের সামনে একটু নিজেদের মানে প্রজন্মের ওই জায়গাটা বাদ দিয়ে বর্তমান সমাজে কি চলতেছে এটা নিয়ে একটু স্টাডি করি, বোঝার চেষ্টা করি, নিজেরা নিজেদের উইজডমটা একটু বাড়ানোর চেষ্টা করি, দেন আমার বাচ্চার সাথে ওপেনলি কথা বলি, তখনও কিন্তু কিছুটা সলিউশনে হয়তো আমরা পৌঁছাতে পারি। কারণ আমরা শুধু প্রবলেমগুলো বলতেছি, এগুলো হচ্ছে, মেয়েরা এগুলো করতেছে, ছেলেরা এগুলো করতেছে, বাট সলিউশনটা আসলে কি হবে, এই আইডেন্টিটি ক্রাইসিসগুলো থেকে আসলে কিভাবে বের হবে, এটা আপনারা কিভাবে চিন্তা করতেছেন? আমার কাছে মনে হয় প্যারেন্ট হিসেবে কাজটা করা খুবই কঠিন। মানে যতই তুমি চেষ্টা করো যে হ্যাঁ তুমি তাকে একটা কিছু, এটা কঠিন। আর মানে এই করাপশন গুলো ব্যাপারে তাকে যদি সচেতন করা যায়,
সেটা করা যেতে পারে। আমি মানে সচেতনতা যেটা আমি miss বলতে করি। চাচ্ছি যে তার সামনে আর একটা রোল মডেল তো অনেক প্যারেন্টস চাইলে পারছে না সেট করে দিতে, যে কিন্তু আমি তুমি- সচেতন করতে পারি, হ্যাঁ, but কিন্তু আমরা parents রা যখন- এটাও করতে চায় হ্যাঁ, না। আমরা যেটা বলছি যে কারণ ওটা যেমন নিয়ে জানি ধরো না এতক্ষণ তারা। আমরা যে বিষয়গুলো আলাপ করলাম, ফর শিওর যে আমার 21 ইয়ার সেলফ এটা শুনতে চাইতো, কিন্তু আমি অনেক কিছু লাইফে আমরা নিজেরা ফিগার আউট করেছি ফ্রম এক্সপেরিয়েন্স। এবং আমি এই কথাটা সব সময় বলি যে মানুষের লাইফে সবচেয়ে পাওয়ারফুল জিনিসটার নামই হচ্ছে আমাদের এই বয়স বাড়া, এবং বয়স বাড়া মানে আমি অনেকগুলো জিনিস দেখেছি। নাও ইটস ইজি ফর মি টু ডিসাইড যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক ভেবেছিলাম কোনটা ভুল। একই গল্পের বই আমি, আমার মনে আছে আমি যখন 15 বছর বয়সে পড়েছি, আমি তখন Life একভাবে change চিন্তা হতে করেছি। 27 বছরে আমি একভাবে চিন্তা করেছি। একই সিনেমা আপনি 48-এ দেখে আরেকভাবে চিন্তা করবেন, কারণ পুরোটাই একটা পার্সপেক্টিভের। এখন আমার কাছে মনে হয় প্যারেন্টস হিসেবে আমরা যতই বলি যে ওদের সামনে চট করে রোল মডেল দাঁড় করাবো, এমন নাম্বার অফ রোল মডেল নাই। এটা যে নাই, এটাই আমার কাছে মনে হয় আগে বলা উচিত। বাবা সেট করতে পারছি না, সামনে কিছু নাই, বিকজ দিস ইজ দ্য করাপশন। এবং আমার বাচ্চা, আমি পার্টিকুলারলি মনে করি যত ধরনের সেন্সিটিভ ইস্যুসগুলো আছে যেটা সোসাইটি কথা বলতে রাজি না, লেট ইট বি পর্নোগ্রাফি, লেট ইট বি বিউটি ইন্ডাস্ট্রির করাপশন, লেট ইট বি সেক্সুয়াল অবজেক্টিফিকেশন অফ উইমেন, অ্যান্ড এখন যেটা আমাদের জন্য আরেকটা ওয়েভ আসতেছে LGBTQI, যেহেতু আমরা একটা কনজারভেটিভ এবং একটা রিলিজিয়াস একটা কান্ট্রিতে আমরা আছি, এখানে আমাদের এই জিনিসটাকে আমরা কিভাবে ডিল করব, আর একটা ডিফারেন্ট ওয়েভ। আমি মনে করি না এই জিনিসগুলো প্যারেন্টসের বাইরে অন্য মানুষের প্রথম ইনফর্মার হওয়া উচিত বাচ্চার ব্যাপারে। কিন্তু আমাদের হবে কি, যত আমরা এই জিনিসগুলোকে কার্পেটের নিচে রাখার চেষ্টা করছি, ওইটা হচ্ছে অভিভাবক হিসেবে আমাদের প্রথম নিজেদের স্টিগমা ভাঙার জায়গা, যে মডার্ন ডে প্যারেন্টসের জায়গাটা কি। এগুলো নিয়ে আমার নিজের আগে করাপশনটা বুঝতে হবে। আমি আমার নিজের গায়ের রং কালো নিয়ে এখনো বদার্ড, আমি কিভাবে আমার মেয়ের সামনে আরেকটা রোল মডেল করব? আমি তো হিল করিনি এখনো, এত বছর ধরে আমাকে তো কেউ হিল করতে আসে নাই। সো দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ টুডেজ প্যারেন্টস, কারণ আমাদেরই অনেক ইমোশনাল ব্যাগেজ আছে যেগুলো আনট্রিটেড, যেগুলো নিয়ে কখনো কথা বলা হয় নাই। সো আমাদের জন্য ওই যে বললাম, এখন আমরা প্যারেন্টসরা অনেকেই ফিগার আউটই করতে পারে না কি Exactly, এবং হচ্ছে। অনেক ক্ষেত্রে আমার যেটা মনে হয় মেয়েদের ইনসিকিউরিটির ব্যাপারটা দেখেন, আমি যখন মা, আমি যদি কন্টিনিউয়াসলি বলি এই তোর গায়ের রংটা এরকম সবাই কি বলবে, এই তোর শরীরটা এরকম হয়ে যাচ্ছে সবাই কি বলবে, বা এই তুই এভাবে চলস কেন, তোরে দেখতে কিভাবে লাগতেছে, এই যে বিভিন্ন সময় মেয়েটাকে আমি বলতেছি, তখন কি মেয়েটার স্বাধীন হতে ইচ্ছা করবে না? মনে হবে না এত টক্সিক কথা বলতেছে, এটা আমি বের হয়ে যাই। আমরা বুঝতেছি যে হ্যাঁ ওরা এগুলা করতেছে, এগুলার পিছনে ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে কখনো কখনো ওদেরকে হয়তো আমরা ইনস্টিগেট করতেছে, আমরা লো ভ্যালু ম্যানের কথা বলতেছে, আমরা হাই ভ্যালু ম্যানের কথা বলতেছে, আমরা মেয়েদের টক্সিসিটির কথা বলতেছি। কিন্তু পাশাপাশি আমার যেটা মনে হয় যে এই টপিকটাও হয়তো একটু আমরা নাড়া দিয়ে গেলাম, এটাও হয়তো বাবা মা যারা শুনছেন একটু জানি এই কথাটা মাথায় আনতে পারে যে ফাইন, এই প্রজন্মটা আলাদা, এই সময়টা আলাদা, এবং আমাকে এই সময়ের সাথে একটু হলেও বদলাতে হবে। আমি যে জেনারেশনাল ট্রমাটা নিয়ে আগাচ্ছি বা আমার যে ইনসিকিউরিটি, আমাকে ওটা নিয়ে কাজ করে দেন আমার বাচ্চার সাথে স্মার্ট ওয়েতে কমিউনিকেট করতে হবে। রোল মডেল দিতে না পারি, কিন্তু আমি ইনফরমেশনগুলা পাস করি। So, আমার কাছে মনে হয় যে ডিসকাশনটা অনেক আই উড সে ইনসাইটফুল এবং অনেকগুলা ইম্পর্টেন্ট কমপ্লেক্স কোয়েশ্চেনকে অ্যারাইজ করছে, অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় ডিসকাশনটা আরো অনেকগুলো সামনের ডিসকাশনের সর্ট অফ বীজ বুনতে পারছে। লাইক আমরা নেক্সট সেক্স ট্রাফিকিং, বিউটি ইন্ডাস্ট্রির করাপশন, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে যেটা আমরা আরো কথা বলতে পারবো। আলাদাভাবে আমরা একটা আলাপ করবো ইনশাল্লাহ। বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আমরা একটা চ্যালেঞ্জিং টাইমে আমরা নিজেরা বড় হচ্ছি এবং আমাদের বাচ্চারা বড় হচ্ছে, অ্যান্ড এই সময় অ্যাজ কি বলবো, শিক্ষিত মানুষ হিসেবে, পুরুষ এবং নারী হিসেবে আমাদের এই জটিল বিষয়গুলোকে সহজভাবে নেভিগেট করার জন্য এই পার্সপেক্টিভগুলো আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ আমাদের গেস্টদেরকে, এবং থ্যাংক ইউ আপনারা এত সময় ধরে শুনছেন। সো আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের নেক্সট কোন কোন টপিকে আপনাদের কাছে মনে হয় আমাদের একসাথে তিনজন মিলে বসে আমরা আরো কথা বলতে পারি। আজকে এখানে শেষ করছি।